তো আমরা তাহলে শুরু করি, অনেক কথা বলে ফেলছি, মনে হইতেছে তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না। ওকে, তো আমরা চলো স্টার্ট করি। গ্রুপ ভার্ব, আজকে কি পড়বো আমরা? গ্রুপ ভার্ব। তো প্রিপোজিশন বেসিকটা পড়ে ফেলছি, নেক্সট দিনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো একদিন পর। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের সাথে গ্রুপ ভার্বের পার্থক্য কি? গ্রুপ ভার্বের ক্ষেত্রে দেখবা যে কোনো একটা ওয়ার্ড, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভার্ব থাকে, ভার্বের সাথে প্রিপোজিশন বা প্রিপোজিশন লাইক কিছু একটা যুক্ত হয়, তাইলে এটাকে আমরা প্রিপোজিশনের ক্যাটাগরিতে না ফেলে আলাদা ক্যাটাগরিতে কেন ফেলছি? দেখবা প্রিপোজিশনের ক্ষেত্রে একটা প্রিপোজিশনের সার্টেন একটা মিনিং কিন্তু আছে। অফ মানে এর, অ্যাবাউট মানে সম্পর্কে, অন মানে উপরে, আউট মানে বাইরে, ইনটু মানে ভেতরে। তো প্রত্যেকটা প্রিপোজিশনের একটা সার্টেন মিনিং আছে। সে যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তুমি যখন তাকে প্রিপোজিশনের ক্যাটাগরিতে ফেলছো, তার মিনিং সেরকমই থাকে। যেমন হি কেম ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে ঢুকলো, এখানে ইনটুর মিনিং কিন্তু এর মধ্যেই আছে। কিন্তু গ্রুপ ভার্বের ক্ষেত্রে যেটা হয়, তুমি যে প্রিপোজিশনটা ইউজ করছো, এখানে এই প্রিপোজিশনটার মিনিং চেঞ্জ হয়ে যায়। এই জন্যই এটা মনে রাখা একটু কঠিন, এবং এই জন্যই এটা স্পেশালি ইম্পর্টেন্ট, এবং এর নামও আলাদা, দ্যাট ইজ গ্রুপ ভার্ব। ওকে, তো এখান থেকে পরের স্ট্র্যাটেজিটা কেমন হবে? সাধারণত প্রশ্নটা যেটা হয়, তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে এবং হি আস্কড, এখানটাতে গ্যাপ থাকবে, নিচের কোনটা সঠিক বলবে। এবং তুমি একটু পরেই দেখবা যে ওয়ার্ড বা যে ভার্ব গুলো এখানে আছে, সেগুলোর মাল্টিপল টাইপের প্রিপোজিশন নিতে পারে, মাল্টিপল মিনিং হয়। তো এই সেন্টেন্সটাই তোমাকে ডিরেক্ট করবে যে অ্যাকচুয়ালি এখানে মিনিংটা কি হওয়া উচিত, এন্ড এই উচিত কাজটা করার জন্য আমাকে কোন ওয়ার্ডটা চুজ করতে হবে। তাহলে তোমার কাজ কি, যে এই একটা ওয়ার্ড আছে, এর সাথে যখন ফর বসে তখন মিনিং কি হয় এটা তুমি জানো, এবং তোমার কাছে প্রশ্ন এরকম একটা সেন্টেন্স দেয়া থাকবে, একটা গ্যাপ থাকবে। তো তুমি দেখবা অর্থ অনুযায়ী এখানে কোন ওয়ার্ডটা দিলে ফিট হয়। ঠিক আছে, তো তুমি এখন পড়বা কিভাবে? তুমি জাস্ট এই পোর্শনটা পড়বা যে এই ওয়ার্ডটার সাথে এটা গেলে এই মিনিং দেয়, এবং অ্যাপ্লিকেশনটা জাস্ট একটু দেখবা। অ্যাপ্লিকেশনটা দেখলে কি হয়, অনেক সময় তার ওয়ার্ড মনে থাকে না, অনেক সময় কিন্তু এক্সাম্পল মনে রাখা কিন্তু সহজ। সুতরাং সেন্টেন্স গুলো একটু দেখতে হবে। ওকে, তো আসো আমরা শুরু করি। প্রথমেই দেখো আস্ক ফর, মনে রাখবা অনেকগুলো শব্দ আছে। আস্ক ফর, কল ফর, এগুলো একটু লিখো। ক্রাই ফর, শাউট ফর, এই যে প্রত্যেকটা ফরযুক্ত শব্দ এখানে দেখছো, সবার অর্থই একই রকম, সেটা কি? অন্ট বা চাওয়া। তাইলে কি কি বললাম? আস্ক ফর, কল ফর, ক্রাই ফর, শাউট ফর, প্রত্যেকটা থেকে দেখো চিল্লাই কিছু একটা, কিছুর জন্য চিল্লাচ্ছে এরকম বুঝাইতেছে। আস্ক ফর মানে কোনো কিছুর জন্য কি জিজ্ঞাসা করছি, কল ফর কিছু একটা ডাকতেছি, লাইক কল মানে তো এখানে সম্বোধনও বুঝাই, ক্রাই মানে কান্নাকাটি করতেছে কোনো কিছুর জন্য, শাউট মানে কোনো কিছুর জন্য চিৎকার করছি। তো প্রত্যেকটা জিনিসই চাওয়া বুঝাইছে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখবা এই চারটা। তো এখানেও এটা ওটাই আসছে, আস্ক ফর মানে অ্যাকচুয়ালি চাওয়া। এক্সাম্পলটা তুমি যদি দেখো, এখানে কেমন আসছে? হি আস্কড ফর দ্য লোন অফ 1000 রুপি, তাহলে সে 1000 রুপির একটা লোন চেয়েছে। ওকে, তুমি একটু এক্সাম্পল গুলো দেখে রাখবা, আমি তোমাকে এক্সাম্পল বা সেন্টেন্স গুলো একটু পর প্র্যাকটিসে দেবো। এরপর দেখো আস্ক অ্যাবাউট, আস্ক অ্যাবাউট মানে অ্যাবাউট মানে সম্পর্কে, তো এখানে অর্থটা কাইন্ড অফ সিমিলার আছে। আস্ক অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করা, এখানে আস্ক মানে জিজ্ঞেস করা, অ্যাবাউট মানে সম্পর্কে, জাস্ট লাইক প্রিপোজিশন, এটার মিনিং সেম আছে। তাইলে আস্ক অ্যাবাউট, দেখো আস্ক হাউ সামথিং ইজ ডুইং, বা কারো ব্যাপারে কিছু জিজ্ঞেস করা, কেমন আছে, কি হচ্ছে, জাস্ট কোনো কিছু জিজ্ঞেস করা। এরপর আসো, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি আসে আমি বলবো। তো এখানে দেখো তোমার প্রশ্নে খুব কমনলি দেখতে পাবা এই ওয়ার্ডটা, প্রচুর দেখছো। এখানে আবার দুইটা সিমিলার জিনিস আছে, একটা আপন আর টেল আপন, দুইটার অর্থ একই রকম, একদম একই রকম। এক আপন, টেল আপন, আমরা একটা কথা বলেছিলাম, প্রায় বলা হয়, ক্লাসের মধ্যে আসে, আপন এবং ওয়ান, এই দুইটা ওয়ার্ড কিন্তু সিমিলার, একই জিনিস, দুইটাই উপরে বোঝায়, এবং দুইটা একই, একদম সেম, গ্রামারে একই রকম ব্যবহার। তো আপনটা অনেক আগে ব্যবহার করা হইতো, আর এখন মডার্ন ইংলিশে অন ব্যবহার করা হয়। আমেরিকান ইংলিশে তুমি আপন ব্যবহার করতে দেখবাই না। এটা দুইটা একই জিনিস, এটা একটু মাথায় রাখি। স্মার্ট বা তোমার মডার্ন ইংলিশে আমরা অন ব্যবহার করে থাকি। তবে কিছু জায়গা আছে যেখানে তুমি আপনকে অন দিয়ে রিপ্লেস করতে পারবে না, যদিও কিছু জায়গাতে যায়, কিন্তু কিছু জায়গা, বিশেষ করে কিছু ফ্রেজের ক্ষেত্রে, কিছু ইডিয়মস এর ক্ষেত্রে, কিছু গ্রুপ ভার্বের ক্ষেত্রে তুমি আপনকে কখনোই চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এটা একটু মাথায় রাখিও। তেমনই একটা
ফ্রেজ হচ্ছে একটাপন বা টেলাপন। অন দিলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাইলে একটাপন মানে হচ্ছে টেলাপন মানে এটা। কি সেটা? ক্ষতি করা। পড়েছো না তোমরা যে স্মোকিং acts upon our health বা tells up our health। তাইলে একটাপন মানে কি? ক্ষতি করা। ওকে? এরপর দেখো যেটা বলতেছিলাম, আপন ঠিক আছে। তুমি যখন এখানে অন দিয়ে দিবা তখন কিন্তু ওই আপন আর অন যেহেতু একই তুমি ভাবতে পারো যে মিনিং উইল বি দ্য সেইম, বাট নো, এখানে মিনিং উইল নট বি দ্য সেইম। এখানে অ্যাক্ট অন মানে নির্ভর করা। জাস্ট লাইক ডিপেন্ড অন। তাহলে তুমি এখানে একটা হাইফেন দিও, হাইফেন দিয়ে ডিপেন্ড অন লিখে রাখো। ডিপেন্ড অন। ওকে? এরপর আসো, এটা তোমার একটু দেখতে পারো অ্যাক্ট ফর। ফর মানে কি? জন্য। তো মনে রাখবা অ্যাক্ট মানে কাজ করা, ফর মানে জন্য। কারো জন্য কাজ করা। অ্যাক্ট ফর মিন্স কারো জন্য কাজ করা। যেমন হচ্ছে আই অ্যাক্ট ফর মাই রিপ্রেজেন্টেটিভ, আই অ্যাক্ট ফর মাই ফাদার। যে যার জন্য তুমি কাজ করবা সেখানে সেভাবে ব্যবহার করবা। আর অ্যাক্ট আন্ডার মানে কি? আন্ডার মানে আমরা পড়েছিলাম কিন্তু অধীনে বা অ্যাকর্ডিং টু, অনুসারে, দুইটাই বুঝায়। তো এখানে দুইটা মিনিং অ্যাকচুয়ালি আসে। তাহলে অ্যাক্ট আন্ডার মানে দেখো আদেশক্রমে বা অধীনে থেকে কাজ করা। হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপালের আদেশক্রমে বা আদেশ অনুসারে সে কাজ করেছে। ঠিক আছে? এই চারটা এখানে না, প্রথমটা না পড়লেও চলবে। এবং একটাপন এন্ড টেলাপন অনেক বেশি আসে। আচ্ছা, এখানে এই প্রশ্নটা তুমি যদি একটু কোশ্চেন ব্যাংক খুলো, বিসিএস এ যে পরিমাণে আসছে সেই পরিমাণে আসছে মেডিকেল। সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ওয়ার্ড আছে, দেখছো? পুট। পুট দিয়ে একটা ফ্রেজ আছে যেটা প্রচুর পরীক্ষাতে আসে। বলতে পারো কেউ? দেখি বলো তো, দেখি তোমাদের রেসিডুয়াল নলেজ কিরকম দেখি। তো এখানে দেখো এই বিয়ার উইথটা একটু শিখবা। বিয়ার মানে এমনি হচ্ছে কোনো কিছু বহন করা, ক্যারি করা বোঝায়। কিন্তু এখানে বিয়ার উইথ মানে মনে রাখবা, বিয়ার মানে ওকে ক্যারি করা, উইথ মানে কি সাথে। তো কোনো একটা জিনিস সাথে ক্যারি করা, মনে করো যে আমার বিশাল একটা ব্যাগের বোঝা আছে, সারাদিন টেনে নিয়ে নিয়ে চলতেছে, আর সহ্য হইতেছে না। এই যে সারাদিন টেনে নিয়ে চলতেছে, এটা তোমার সহ্য শক্তি বুঝাইতেছে না। আমি এখনো ধৈর্য রাখছি, ওকে এখনো টেনে নিয়ে যাচ্ছে। তাহলে বিয়ার উইথ মানে অ্যাকচুয়ালি সেটাই, সহ্য করা, বোঝা টানা বা কোনো একটা সমস্যা, কোনো একটা ঝামেলাকে সহ্য করে যাও, টু টলারেট। ওকে? এরপর আসো পরে যাই আমরা। ওকে, এটা কিন্তু অনেক বেশি আসে। ব্রেক ডাউন। ব্রেক ডাউন। ব্রেক মানে কি? ভেঙে যাওয়া। ডাউন মানে কি? নিচে। মনে করবা কোন একটা জিনিস ভেঙে যখন চুরমার হয়ে নিচে পড়ে, যেমন ওখানে মনে করো একটা মাটির কিছু একটা আছে, মাটির একটা ভান্ড আছে বা মাটির একটা পিলার আছে, তুমি ঠাস করে একটা গুলি করে দিলা, কি হবে? ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে। জাস্ট লাইক দ্যাট কনসেপ্ট। ব্রেকডাউন মানে ভেঙে চুরে পড়া, ভেঙে পড়া, দুর্বল হইয়া পড়া। কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম ফিজিক্যাল কিছু বুঝায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রেকডাউনটা হেলথের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন স্বাস্থ্য ভেঙে যায়, স্বাস্থ্যের ক্ষতি হয়, তখন আমরা ব্রেকডাউন শব্দটা ব্যবহার করি। ওকে? তাহলে এখানে হেলথটা একটু ছোট্ট করে লিখে রাখবা যে হেলথ পারপাসে আমরা এটা ব্যবহার করি। ওকে, এরপর দেখো ব্রেক ইনটু। এটা একটু দেখিও, ইনটু মানে আমি কি বলেছিলাম যে অবশ্যই ইনটু যেখানে ব্যবহার করা হবে সেখানে মোশন থাকবে এবং ভেতরে ঢোকা বুঝাবে। তো এখানেও কাইন্ড অফ ওরকমই। ব্রেক মানে ভাঙা, ভেঙে মোশন নিয়ে ভেতরে ঢোকা। মানে চোর অনেক সময় শীত কাটা, শুনছো না? চোর মনে করে ঘরের দরজা ভেঙে বা জানলা ভেঙে বা দেয়াল ভেঙে ভেতরে ঢুকছে, এটাকেই আমরা এই ফ্রেজটা ব্রেক ইনটু দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? মুভমেন্ট নিয়ে ভেতরে ঢুকেছে, কিভাবে? ভেঙে ঢুকেছে। তালা ভেঙে ঢোকার ক্ষেত্রে এটা ব্যবহার করি। ঠিক আছে? এই দেখো, the robber broke into the house at midnight। এরপর আসো ব্রেক আউট। ব্রেক আউট এইটা একদম সোললি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন জায়গাতে ধরো আমার আজকে এই সাবজেক্টের ভাইভা ছিল, তো ব্রেক আউট বলে সেখানে বিশাল একটা টার্মিনোলজি আছে এবং বিশাল প্রশংসা নিয়ে। ব্রেক আউট মানে কোন একটা এরিয়াতে কোনো রোগ নাই, ধরো আমাদের এই যে এরিয়াতে, এখানে কিন্তু ধরো হচ্ছে সার্টেন একটা ডিজিজ, কোনটার কথা বলবো? পোলিও। এখন বাংলাদেশে পোলিও নাই কোথাও। তো হুট করে যদি ঢাকার কোন একটা জায়গাতে একটা পোলিও কেস পাওয়া যায়, একজন পোলিও রোগী পাওয়া যায়, সেটাকে আমরা ব্রেকআউট বলবো। অর্থাৎ সার্টেন রিজনে যে ডিজিজটা কখনোই নাই, হুট করে সেইটা আবার দেখা দেয়াকে আমরা ব্রেকআউট বলি। বা হয়তো হুট করে দেখা দিছে এমন না, বা আগে ছিল এখন না নেই এমন না, কখনোই ছিল না, হুট করে আসছে। অর্থাৎ ছিল না বা এখন নাই, হুট করে অ্যাপিয়ার করছে, এটাকে ব্রেকআউট বলা হয়। তো ব্রেকআউট রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো, হঠাৎ ছড়িয়ে পড়া। এখানে এক্সাম্পলটা যদি দেখো তাহলে বুঝবা, কলেরা ব্রোক আউট ইন দ্য ভিলেজ। অর্থাৎ ওই ভিলেজে তুমি যদি কম্পারেটিভ স্টাডি করো, হয়তো আগের বছরই কলেরা ছিল না, হুট করে কলেরা দেখা গিয়েছে, এটাকে ব্রেকআউট বলা হয় এবং এটা অল্প জায়গার ক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রেকআপ।
ব্রেকআপ মানে ওই যে কি একটা গান আছে না? সাইয়াজি সে ব্রেকআপ কর লিয়া। তো সেই ব্রেকআপ আর এই ব্রেকআপ কিন্তু এক জিনিস না। আমরা ছোটবেলায় মাইসেলফ নামে একটা প্যারাগ্রাফ লিখতাম। মনে আছে যে আমার নাম এই, আমি এই ক্লাসে পড়ি, আমি খুবই ভালো একটা মেয়ে, রেগুলার স্কুলে যাই, আমার বাবার নাম এই, মার নাম এই। এরপর স্কুলের বর্ণনা দিতাম, কখন আমি স্কুলে যাই, স্কুলে কখন ব্রেক হয়, টিফিন টাইমে কি করি, এরপর ছুটি হইতো বিকাল ৪ টায়। তো সেখানে আমরা কি লিখতাম? আওয়ার স্কুল ব্রেকস আপ এট 4 PM। তো এখানেও জিনিসটা ওই একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু ওই সাইয়ার সাথে ব্রেকআপ না। এটা কার সাথে ব্রেকআপ বলো? এটা স্কুল বন্ধ হয়ে গেছে। সো স্কুলের সাথে ব্রেকআপ করে বাসায় ফিরবে সেটা। ব্রেকআপ মানে বন্ধ হওয়া। কোন প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওকে? সো এখানে ইনস্টিটিউশন লিখে রাখতে পারো। আচ্ছা। এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। কারণ এটা দেখেই তোমার ব্রেইন হিট করবে। ওকে? এই জায়গাতে এটা হইতে পারে। এবং তুমি যখন প্রচুর সেন্টেন্স প্র্যাকটিস করবা, যখন পড়বা তখনই বুঝবে অ্যাকচুয়ালি যে কোনটা কোন ক্ষেত্রে যায়। আর প্র্যাকটিক্যালি যারা ইংলিশ ইউজ করো তারা তো জানোই। এরপর আসো আ এইটা পরীক্ষাতে আসছে একবার ব্রেক ইন। ব্রেক ইন মানে কি? ইন মানে মধ্যে কাইন্ড অফ, তবে স্থির অবস্থা বোঝায়। মনে করো যে এখানে ১০ জনের একটা মিটিং হচ্ছে। তো একজন কথা বলতেছে আর সবাই ৯ জন চুপ করে আছে। হুট করে আরেকজন চিৎকার করে উঠলো যে, "না, আমি মানি না। এগুলো আমার ভাল লাগতেছে না।" অনেক সময় হয় না যে মিটিং হইতেছে, হ্যাঁ, খুব শান্ত পরিবেশ, হুট করে মারামারি লেগে যায়। গ্রামের মধ্যে বিশেষ করে এটা বেশি দেখা যায়। মনে করো যে একজন চিৎকার করে উঠছে যে, "না, তোমাদের এই ঘোড়ার ডিম আমার পছন্দ হইতেছে না।" তো এখানে এই যে একজন সবকিছু চুপচাপ ছিল, শান্ত ছিল, হুট করে কথা বলে উঠলো, এটাকেই আমরা ব্রেক ইন বলে থাকি। ব্রেক ইন মানে অ্যাকচুয়ালি নীরবতা ভঙ্গ করে কথা বলা। দেখো অন্যের কথার মধ্যে কথা বলা বা কোনো জায়গাতে নীরবতা ছিল, সেখানে কথা বলা। লাইক কোনো কিছু একজন কথা বলতেছে, তাকে ইন্টারাপ্ট করে কথা বলছো। চুপচাপ আছে এভরিথিং, কেউ কথা বলতেছে না, তার মধ্যে কথা বলছো। এটাকে ব্রেক ইন বলা হয়। তো এক্সাম্পলটা যদি দেখো, এখানে এক্সাম্পল নাই অ্যাকচুয়ালি। ওভাবেই হবে। আমি তোমাকে একটু পর প্র্যাকটিসের জন্য সেন্টেন্স দিব। তখন দেখি কেমন পারো। আচ্ছা। এরপরে এটাও কিন্তু একটা ম্যাথ কোয়েশ্চেন। পারো? ব্লো অফ। অফ মানে মেক্সিমাম ক্ষেত্রে দেখবা কোন একটা জায়গা থেকে কিছু ছিটকে যাওয়া বুঝায়। অফ, যেখানেই অফ থাকবে মেক্সিমাম ক্ষেত্রে ছিটকে যাওয়া, যেমন ফল অফ মানে ছিটকে পড়া। কতদিন দেখেছিলাম আমরা। ব্লো অফ, এখানেও কিছু একটা দূরে ছিটকে চলে যাচ্ছে। রাস্তায় যখন বাস থেকে ধোঁয়া বের হয়, দেখছো? বাসের নিচে যে পাইপ থাকে ওখান থেকে ভস, ভস করে ধোঁয়া বের হয়ে দূরে চলে যায়। তো এটাকেই ব্লো অফ বলা হয়। ব্লো মানে কি? হাওয়ার পুশ, হাওয়ার ধাক্কা, এবং অফ মানে হাওয়ার ধাক্কায় কিছু একটা ছিটকে চলে যাচ্ছে। ধোঁয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, বা গ্যাসাস কোনো সাবস্টেন্স কোথা দিয়ে বের হচ্ছে এইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। নির্গত হওয়া বা নির্গত করা। এক্সাম্পল দেখো, দ্য ইঞ্জিন ব্লোস অফ স্মোক। খুবই ফিক্স, মানে এই জায়গাগুলোতেই কিন্তু ব্যবহার করা হয়। কনসেপ্টটা খুবই ফিক্স। যেমন তো আমরা যখন বলি বাতাসের ঝাপটা, ঝাপটা শব্দটা আমরা কোন জিনিসের সাথে ব্যবহার করতে পারি? পানি, বাতাস, ফ্লুইড টাইপের যে পদার্থগুলো আছে সেই ক্ষেত্রে। তুমি যদি বলো আলু আমাকে ঝাপটা দিয়ে গেল, সেটা যেরকম ইমপারফেক্ট লাগে, এখানের কনসেপ্ট গুলো ওরকম। ইংরেজিতে তুমি যদি নেটিভ হইতা তাইলে বুঝতা যে এইখানে তুমি যদি ইঞ্জিনের ধোঁয়ার ঝটকা না বলে পানির ব্লো অফ বলতা, তাইলে জিনিসটা কিন্তু পুরো উল্টাপাল্টা শুনাইতো। এরপর আসো আ এটা একটু দেখো, ব্লো আউট এটার একটা সিনোনিম আছে। একটু পরেই দেখবো আমরা। খুবই ইম্পোর্টেন্ট এর পরেরটা যেটা লিখতেছি, পুট আউট। সরি, পুট অন না, পুট আউট। তো ২ টার অর্থ একই রকম। আউট মানে কি? আউট মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, এক্সহস্ট আউট বা শেষ অফ হওয়া, বন্ধ হওয়া এরকম বোঝায়। তো এখানেও এরকম পুট আউট অ্যান্ড ব্লো আউট ২ টার অর্থই কোনো কিছু নিভিয়ে ফেলা। লাইট জ্বলতেছে, এটাকে আমি যদি অফ করে দেই সুইচটা, এটা পুট আউট হইতে পারে। মোমবাতি জ্বলতেছে, ফু দিয়ে নিভাইলাম। এটা হচ্ছে ব্লো আউট। তো ব্লো যেহেতু বাতাসের ঝটকা বললাম, যদি কখনো বুঝো সেন্টেন্সটাতে এরকম কনসেপ্ট আসে, বাতাসের কারণে কোনো কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তখন ব্লো আউট দিবা। আর আদারওয়াইজ পুট আউট দিবা। ঠিক আছে? আশা করি বুঝছো। আচ্ছা, YouTube এ কি চলতেছে? হ্যাঁ, চলতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, জীবন ভাই রিসেন্ট জিকে এর পিডিএফটা আসলে ওটা অন্য বইয়ের, তো ওটা দেয়া যায় না। অন্য বইয়ের পিডিএফ দেয়া যায় না। দেখো, কামরুন নাহার এসে নামে একটা মেয়ে নোট করছিল। জীবনের পেজে ওটা দেয়া আছে। ওর পেজে ওই হ্যান্ড নোটটা পাবে। এরপর হচ্ছে ব্লো অ্যাওয়ে এন্ড ব্লো ডাউন। এই জিনিস নিয়ে যে কি সমস্যা করতো বাবা! ব্লো অ্যাওয়ে, ব্লো ডাউন। ব্লো মানে উড়িয়ে নিয়ে যাওয়া এখানে। ২ টা জিনিস আছে। একটা হচ্ছে অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি বুঝছো? দূরে নিয়ে যায়। আর ডাউন মানে কি? উড়িয়ে নিয়ে নিচে ধাড়াম করে ফেলল। এখানে জিনিসটা এমন, মনে করো ঝড় হইছে একটা জায়গাতে। ঝড়ে ২ টা সিনারিও হইতে পারে। আচ্ছা, তোমরা কয়জন আছো? 54 অনলি। ওকে, নো প্রবলেম।
তো দেখো কি বলতেছিলাম যে ঝড় হইছে একটা জায়গাতে। এখন ঝড়ের ফলে কি হইছে? অনেক বাতাস, গাছের পাতা-টাতা উড়ে চলে যাচ্ছে একটা সিনারিও। আরেকটা হচ্ছে এত বেশি ঝড়, পুরো গাছে উপড়ে ধাড়াম করে মাটির উপর পড়ছে। যাদের বাসা উপকূলের দিকে তারা নিশ্চয়ই জানো যে রাস্তায় ঝড় হইলে একটু পরপর দেখা যায় গাছ উপড়ে শিকড় উপরে পড়ে আছে। তো এখানে যখন blow away বলবা, গাছ কি উড়ে অনেক দূর নিয়ে যাইতে পারে? না। পাতা উড়ে অনেক দূর যায়। তো যখন ঝড়ে পাতা উড়ে যাওয়া বুঝাবে, তখন সেক্ষেত্রে আমরা blow away ব্যবহার করব। আর যখন গাছ শিকড় উপড়ে এই ধরো গাছটা ও উড়ে জাস্ট উপড়ে একটু দূরেই কিন্তু পড়ে বা খুব কাছাকাছি পড়ে। একেবারে উড়ে অনেক দূর চলে যায় এরকম সিনারিও খুবই কম। তো blow down এর ক্ষেত্রে আমরা ওই গাছ উপড়ে যদি মাটিতে পড়ে এরকম বুঝাই তাহলে ব্যবহার করব। এখানে এক্সাম্পল যদি দেখো, "The leaves have been blown away by the storm." তাইলে leaves যেহেতু বলছে পাতার কথা, blown away. The tree has been blown away by the storm. এখানে away হবে না অ্যাকচুয়ালি। বইতেও এত কাহিনী করছে বাবা, কি সমস্যা ছিল এই নিয়ে। বইতে সব একসাথে দিয়েছে। এখানে তুমি ডাউন দিবা। আশা করি বুঝছো। এরপর আসো আ এরপর আসো। আউট এর আরেকটা মিনিং আছে। অনেক জায়গাতে পাওয়া। আউট আমরা কি বলি আউট মানে কি? বাইরে। স্থির অবস্থায় বাইরে থাকলে আউট বলা যায় সেটাকে। তো কোনো কিছু তুমি যখন ব্রিং আউট, ব্রিং মানে আনা, আউট মানে বাইরে। কোনো কিছু বাইরে নিয়ে আসলে দ্যাট ইজ সেটাকে প্রকাশ করে দিলা, প্রচার করে দিলা। সো ব্রিং আউট মিনস পাবলিশ বা ছাপিয়ে প্রকাশ করা। ঠিক আছে? ব্রিং আউট, ব্রিং মানে নিয়ে আসছি, কই নিয়ে আসছি? আউট বাইরে। তো একটা জিনিস বাইরে নিয়ে আসছো, মানুষ জানবে, দেখবে, তো প্রকাশিত হয়ে গেল। ওকে? এরপর আসো ব্রিং আপ, এটা সবাই জানো। ব্রিং আপ মানে কি? লালন পালন করা। নার্চার করা, লালন পালন করা এটা কিন্তু বুঝায়। বাবা-মা আমাকে বড় করছে পেলে-পুষে। এটাকে জাস্ট ব্রিং আপ বলা হয়। তুমি যদি এক্সাম্পল দেখো একটু, "She is brought up by her mother." সে কার দ্বারা লালিত-পালিত হয়েছে, বড় হয়েছে? মায়ের দ্বারা। ওকে? পরে এগুলা খুব একটা লাগে না। ওই যে এই ২ টা। এটা আবার প্রিপোজিশন এর মধ্যে পড়া হয়ে থাকে। ব্রাস্ট ইনটু বার্স্ট। বার্স্ট ইনটু অ্যান্ড বার্স্ট আউট। কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? ইনটু মানে কান্না মনে রাখবা। কান্নার মধ্যে কি আছে? ন আছে। ইনটুর মধ্যেও এন আছে। সো ব্রাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া। আর ব্রাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়া। ফেটে। ফেটের মধ্যে দেখো ট আছে, এখানে আউট টি আছে। সুতরাং এভাবে মনে রাখতে পারো। বার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া আর বার্স্ট আউট মানে হাসিতে ফেটে পড়া। এই ২ টা। এটা একদম ইজি ব্যবহার, তুমি পারবা। ওকে, এরপর আসো কল নিয়ে অনেক কাহিনী বাবা! এই কল থেকে প্রচুর প্রশ্ন আসে। যেমন এইটা অনেক বেশি আসে। এটা আসে, এটা আসছে। এটা দেখছো তোমরা। গুলায় ফেলো মাঝে মধ্যে। কল আপ আসছে। আসে নাই কি সবই আসছে। তো দেখো কল মানে ডাকা। এক ডাকা কত ভাবে ডাকা যায়। জাস্ট দেখো এখানে। আচ্ছা, তোমরা কে বলতেছো? কেউ কিছু বলতেছো? কেউ কি বলছো কিছু? আশা করি ঠিক আছে। তো দেখো কল। মনে করো আমি একজনকে আমার সাথে দেখা করতে বলছি। কোথায়? এট মাই হোম বা এট মাই অফিস বা এট মাই কলেজ। তাইলে তুমি দেখা করার জন্য তাকে যেখানে ডাকবা ওই প্লেস এর আগে এট বসে। অবশ্যই ছোট একটা জায়গার আগে এট বসবে। সো কল এট মানে দেখা করা এবং এই ক্ষেত্রে এরপরে প্লেসটা মেনশন থাকে। তাইলে কল এট মানে মনে রাখবা কোনো প্লেসে দেখা করা। কি বললাম? কোনো জায়গায় বা কোনো প্লেসে দেখা করা। ওই প্লেসের আগেই একটা বসে। ওকে? এরপর কল ফর তো অলরেডি আমি বলছি আস্ক ফর, ক্রাই ফর, কল ফর সবগুলাই চাওয়া বুঝায়। সো এটা গেছে। এরপর আসো কল ইন। এইটা তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ কল ইন দিয়ে তোমাকে ডাকা হবে কয়েক বছর পর। কল ইন মানে কি বলো? ডাক্তার ডাকা। কল ইন দ্যাট ইজ ডাক্তার ডাকা। ডেকে পাঠানো বা এটা মেক্সিমাম ক্ষেত্রে তুমি ডক্টরের ক্ষেত্রে দেখবা। মানে যে কাউকে ডেকে পাঠানো হইতে পারে। মেক্সিমাম ক্ষেত্রে তুমি 99% কেসেস এ দেখবে এক্সাম্পলটা ডাক্তার ডাকতে বলছে। কল ইন এ ডক্টর। তোমার এক্সামে যদি দেয় বলো ডাক্তার ছাড়া আর কিছু ডাকতে পারে? পারে না। তাইলে এটা কিন্তু মাথায় রাখিও। এরপরে আসো আ এটা একটু আসো। কল অফ। কল মানে ডাকা, অফ মানে বন্ধ করা। তো কোন কিছু ডেকে বন্ধ করা মানে কি? মনে করো এক জায়গাতে একটা আন্দোলন চলছিল। এখন আন্দোলন চলছিল কোন একটা কিছু পাওয়ার জন্য সেটা দিয়ে দিয়েছে সরকার।
তাইলে কি করব? এখন আন্দোলন প্রত্যাহার করব। এবং সবাইকে ডেকে এটাকে অফ করে দিলাম। এটাই কল অফ। কল অফ মানে কি তাহলে? কোন কিছু প্রত্যাহার করে নেওয়া, তুলে নেওয়া। ঠিক আছে? এরপর আসো কল ওভার। এটা খুবই ইম্পোর্টেন্ট। কল ওভার মানে আমরা সাধারণত ডাকা অনেক কিছু হইতে পারে। একটা স্পেশাল টাইপের ডাকা আছে। আমরা নাম ডাকা বলে থাকি না? নাম ডাকা কোন ক্ষেত্রে মেক্সিমাম দেখা যায়? স্কুলে বা কলেজে তোমার রোল ধরে ডাকে। তাহলে রোল ডাকা বা নাম ডাকা হইতে পারে। হইতে পারে হেড কাউন্ট করা। শুধু কলেজে না। নাম ধরে ডাকা অনেক জায়গাতে হইতে পারে। সেমিনারে গিয়েছো তোমার নাম ধরে ডাকতেছে। অমুক, "ইয়েস স্যার, আই এম প্রেজেন্ট হিয়ার।" তাইলে এরকম অনেক জায়গাতে তোমাকে ডাকা হইতে পারে। তো এরকম যদি নাম ধরে, রোল ধরে, ডেজিগনেশন ধরে ডাকা হয়, এটাকেই আমরা কল ওভার বলব। ঠিক আছে? এরপর কল আপ। কল আপ মানে হচ্ছে আপ মানে উপরে। এখন কল করতেছি আপে উপরে। উপরে কি আছে? মাথা। সো কল আপ মানে মাথায় নিয়ে আসা, মাথায় কল করা। দ্যাট ইস স্মরণ করা। আমি কোন একটা জিনিস ব্রেইনে কল কর, কল কর, ব্রেইনে কল কর। ব্রেইনে কল কর মানে ব্রেইনকে জিজ্ঞাস কর, "এই এটা কই আছে?" ব্রেইন থেকে বের কর। দ্যাট ইস রিকল অর স্মরণ করা বা রিমেম্বার করা। ঠিক আছে? এরপর আমরা পরের পেজে যাই। আচ্ছা, এটা তো জানো সবাই। ক্যারি অন এটা ইম্পোর্টেন্ট। ক্যারি অন মানে কন্টিনিউ। আর কিচ্ছু না জাস্ট এতটুকুই। ক্যারি অন। ক্যারি মানে বহন করা, অন মানে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। অন মানে তুমি বুঝতে পারছো যে কোনো কিছু চলতি আছে, চালু আছে। ক্যারি অন মানে কিছুই না, একদম সহজ কোনো কিছু ক্যারি করে নিয়ে যাচ্ছ এবং এটা একটু কন্টিনিউয়াসলি চলতেছে, অন আছে। তার মানে এটা চালিয়ে যাওয়া বোঝায়। কন্টিনিউ, ক্যারি অন। তুমি অনেক ভালো করবে যখন তোমাকে বলে না অনেকে যে ক্যারি অন। আমি তো বলি অনেককে। সো ক্যারি অন মিনস চালিয়ে যাওয়া। ওকে, এরপর আসো এটা এখান থেকে আসলে লাগে না ওভাবে। এরপর দেখো কাস্ট অ্যাওয়ে এটা পরীক্ষাতে আসছে। কাস্ট অ্যাওয়ে। তো কাস্ট মানে কি? এমনি টেনে সরানো বা টেনে আলাদা করা বা কাস্ট বলতে বোঝায় যে কোনো কিছুকে তুমি ফোর্স দিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস করলা। তো এখানে কাস্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় অ্যাওয়ে মানে বুঝাইতেছে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া বা দূরে দেওয়া। তো তোমার পুরান একটা জিনিস আছে তুমি ছুঁড়ে সেটাকে ডাস্টবিনে ফেলাইতেছো। বা যেকোনো একটা জিনিস ছুঁড়ে ফালাই দিতেছো। এটার ক্ষেত্রেই আমরা অ্যাকচুয়ালি এই কাস্ট অ্যাওয়ে ফ্রেজটা ব্যবহার করি। সো কাস্ট অ্যাওয়ে মানে কি? থ্রো অফ বা ছুঁড়ে ফেলা। ঠিক আছে? কাস্ট আউট সাধারণত লাগে না। একটু দেখতে পারো পরিত্যাগ করা। আউট মানে কি? বাইরে বা ছেড়ে যাওয়া। তো এখানে ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা এটা বুঝাই। ১ম টা ইম্পোর্টেন্ট কাস্ট অ্যাওয়ে। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। এবং সাধারণত জুতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে দেখো, হি কাস্ট অ্যাওয়ে হিজ ওল্ড শুজ। এখানে প্রত্যেকটা এক্সাম্পল পরীক্ষায় আসা এক্সাম্পল। সুতরাং খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা। কেউ কিছু বলছো? এখানে দেখাচ্ছে অমুক ওয়াচিং, সবাই ওয়াচিং। না আজকে জীবন সম্ভবত ক্লাস নেবে না। ওর কালকে ভাইভা আছে। তো তোমাদের রুটিনটা একটু চেঞ্জ হবে। আজকে সম্ভবত হাফিজ ভাই ক্লাস নেবে। তোমাদের আপডেটেড রুটিন আসছে না? মেবি আসে নাই। ভাই কাজ করতেছে রুটিনের উপর। একটু পরেই পাবা। জীবনের ক্লাস না হইলে হাফিজ ভাইয়ের ক্লাস হবে। আচ্ছা। এরপর এটা আসলে ওভাবে লাগে না। এটা একটু দেখিও ক্যাচ আপ। বলে নাই তুই কি সিচুয়েশন ক্যাচ আপ করতে পারছিস? বা নতুন ঢাকায় আসছিস অ্যাডমিশন সময়ে তুই ক্যাচ আপ করতে পারছিস সবকিছু? কোচিং এর স্টুডেন্টদের সাথে পারতেছিস তো? ক্যাচ আপ হচ্ছে সব জায়গাতে? সো ক্যাচ আপ মানে কি? তো এখান থেকে কি বুঝছো? ক্যাচ আপ কোনো কিছু ধরা। মানে ধরা, কি ধরা? অ্যাকচুয়ালি স্রোত চলতেছিল, সেই স্রোতের গতিটা ধরা, ধরতে পারা, ফ্লোটা ধরতে পারা। তুমিও সেই গতিতে চলতে পারা। তাইলে ক্যাচ আপ বলতে অ্যাকচুয়ালি নাগাল ধরা বুঝায় বা যে সিচুয়েশনটা চলছে সেটার সাথে তাল মিলিয়ে চলা বুঝায়। নাগাল ধরা বা তাল মিলানো। ঠিক আছে? তাল মিলানো। এরপর ক্রাই ফর বললাম। আর ক্রাই আউট মানে কি? ক্রাই আউট ওই যে একটু আগে বলছিলাম যে বার্স্ট আউট মানে হাসিতে ফেটে পড়া, অট্টহাসি করা, অনেক জোরে শব্দ। হা করে হাসতেছে। এখানে ক্রাই আউট মানে একই রকম কান্না করছো বাট অনেক চিল্লায়ে হা করে কান্না করতেছো। ওকে? এটা চিৎকার করে কান্নাকাটি করা বোঝায়। বা শুধু চিৎকার করা বোঝায়। আচ্ছা। এরপর এগুলা একটু দেখো, যেগুলো পরীক্ষাতে আসছে খুবই ইম্পোর্টেন্ট কিন্তু এখানে কিছু জিনিস। যেমন ১ম এই কাম অ্যাবাউট টা একটু দেখতে পারো। কাম অ্যাবাউট মানে কোন কিছু ঘটা, হ্যাপেন। এক্সাম্পলটা যদি দেখো, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট বা হাউ ডিড দ্য সিচুয়েশন কাম অ্যাবাউট, হাউ ডিড ইট কাম অ্যাবাউট এরকম থাকতে পারে। যে এটা কিভাবে ঘটলো, কিভাবে হলো। তাইলে এখানে মানে একটা ইনসিডেন্ট ঘটাকে বোঝায় হ্যাপেন। ওকে, এটা খুব বেশি আসে নাই। এরপর দেখো কাম অ্যাক্রস এটা ইম্পোর্টেন্ট।
কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি? তুমি ধরো যাচ্ছ রাস্তা দিয়ে। অ্যাক্রস মানে আমরা বলেছিলাম যে আড়াআড়ি। আল্লাহ! চোখ জ্বলতেছে। অ্যাক্রস মানে বলেছিলাম আড়াআড়ি। ধরো একটা রাস্তা মাঝখান দিয়ে আমি এখান থেকে ও সাইডে যাবো। তো তুমি এখান থেকে এ সাইডে আসবা। এরকম একটা সিনারিও। তো এখানে কাম অ্যাক্রস মানে তুমিও যাচ্ছ, তোমার বন্ধুও আসছে। ২ জন পরস্পরের মুখোমুখি। এই যাইতেছি। এবার হুট করে রাস্তার মধ্যে দেখা হইলো তোমার বন্ধুর সাথে। এখানে খানিকটা অ্যাক্রস এর মতো ঘটনা অপোজিট ডিরেকশন এ এবং এখানে তুমি যাচ্ছ, সে আসছে। তো যখন এরকম অপোজিট ডিরেকশন বুঝায় তখন আমরা অ্যাক্রস বুঝাইছি ক্রস। ক্রস ওয়ার্ডটা আছে এখানে ক্রস। এমনি একজন, একজন এমনি। তাইলে এখানে কাম অ্যাক্রস মানে রাস্তায় চলার পথে কারোর সাথে দেখা হওয়া বোঝায়। এক্সাম্পল দেখো, I came across the lame man on the way. Lame man রাস্তায় বসেছিল, তাকে তুমি চলার পথে দেখে আসছো। ঠিক আছে? এরপর আসো calm down. calm down মানে আচ্ছা আরেকটা ফ্রেজ আছে calm down. শান্ত হও। আমরা বলি না calm down, calm down. ওই calm down কিন্তু এই calm না। ওখানে কিন্তু CALM calm, calm down. আর এখানে calm down. তো calm down মানে ডাউন কোনো কিছু কাম মানে আসা, কই আসা ডাউন হয়ে আসা, নিচে আসা। তো অ্যাকচুয়ালি কাম ডাউন মানে কোনো কিছু কমে যাওয়া বোঝায়। ঠিক আছে? কাম ডাউন মিনস কমে যাওয়া। এরপর দেখো আ এটা একটু দেখো ব্রিং আউট যেটা ছিল, ব্রিং মানে নিয়ে আসা, আউট মানে বাইরে, এখানেও একই রকম। তুমি নিয়ে আসছে না, ও নিজে, নিজে চলে আসছে। কাম কই আসছে? আউট এ বাইরে আসছে। সুতরাং এখানেও সিনারিওটা একই রকম প্রকাশিত হওয়া বুঝাবে। এরপর এটা সবাই জানো কাম রাউন্ড। কাম রাউন্ড মানে কি? কাম রাউন্ড মানে কিন্তু সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা বোঝায়। যেমন হচ্ছে কাম ডাউন সুন। আমরা কিন্তু কেউ অসুস্থ খুব কমনলি বলে থাকি। দ্রুত সুস্থ হয়ে যাও, কাম রাউন্ড বা কাম রাউন্ড সুন। আচ্ছা। এরপর দেখো কাম বাই। এটা একটু দেখতে পারো। কাম বাই মানে কোনো কিছু খুঁজে পাওয়া বোঝায়। কোনো কিছু খুঁজে পাওয়া। এটা খুব যে ইম্পোর্টেন্ট তা না। তুমি জাস্ট খুঁজে পাওয়াটুকু মাথায় রাখিও। তাইলে পারবা। এক্সাম্পল যদি দেখো, হাউ ডিড ইউ কাম বাই দিস বুক? মানে তুমি বইটা কিভাবে খুঁজে পেলে? এখানে যেহেতু খুব যে স্ট্রাকচারড মিনিং টাই তা না। সুতরাং এটা খুব বেশি পরীক্ষাতে আসে না বা আসার পসিবিলিটি কম। আচ্ছা। এরপরে কাট আউট আছে, কাট ডাউন আছে। কোনটা অ্যাকচুয়ালি কমানো বুঝাবে বলো তো? কাট আউট, কাট ডাউন। এখানে যদি সেন্টেন্সটা দেখো, প্রথমটা দেখো, ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট। I shall cut out tea from the menu. তো কাট ডাউন এন্ড কাট আউট দেখতেছো এখান থেকে বাজেট কাট ডাউন করতে বলতেছে, বাজেট কাটতে বলতেছে, এক জায়গাতে মেনু থেকে চা বা কফি কাটতে বলতেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম? তো এখানে যেটা হয় কাট ডাউন মানে কোনো কিছু কোয়ান্টিটেটিভলি কমানোর কথা বলা হয়। কোয়ান্টিটেটিভলি। আর এখানটাতে পুরো সাবস্টেন্স এ বাদ দেওয়া হয়। ধরো আমি বললাম যে আমার মাসে অনেক খরচ হয়ে যাচ্ছে, একটু খরচটা কমানো দরকার। বা এটার অনেক প্রাইস, একটু প্রাইসটা কম হইলে ভালো হইতো। তো এই যে ২ টা সিচুয়েশন, এখানে আমরা কাট ডাউন ব্যবহার করি। কাট ডাউন কোয়ান্টিটেটিভ ভ্যালু। আর যখন মনে করো যে আহ এটা বেশি হয়ে যাচ্ছে, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস। তো এটাকে বাইরে নিয়ে যাও। এটাকে আমি বলব কাট আউট। ঠিক আছে? সো কাট ডাউন মানে এখানে কোয়ান্টিটেটিভ কিছু জিনিস বোঝাবে। আর কাট আউট মানে কোনো কিছুকে ফিজিক্যালি বাদ দেওয়া বোঝাবে। এটা কিন্তু পরীক্ষাতে আসছিল একবার কাট ডাউন। ইউ শুড কাট ডাউন ইউর বাজেট। এটা আসছিল না? মেডিকেলেই তো আসছিল ৩ বছর আগে সম্ভবত। আচ্ছা। এবার কাট অফ এটা জানো? কাট অফ, কাট মানে কাটা অফ মানে একদম বন্ধ। তো কেটে বন্ধ হয়ে গেছে। মানে মনে করো দ্বীপের মধ্যে, ওই সেন্ট মার্টিনের মধ্যে যখন টুরিস্ট স্পট হিসেবে এটা অফ থাকে, তখন কি হয়? ওর সাথে কানেকশন থাকে মানুষের? না। নরমাল মানুষের কানেকশন থাকে না। তখন ওই জায়গাটাকে আমরা কাট আইল্যান্ড বলতে পারি। তো কাট অফ মানে বিচ্ছিন্ন বা জনবিচ্ছিন্ন জায়গা। ঠিক আছে? আচ্ছা। এটা সবাই পারো। এটা প্রিপোজিশন এর সাথেও আসে। ডিল ইন অ্যান্ড ডিল উইথ। আমরা কিন্তু বলেছি যখন ডিল এর সাথে উইথ থাকে বা যেকোনো ওয়ার্ড এর সাথে উইথ থাকে, এটা মেক্সিমাম ক্ষেত্রে কোনো পারসন বা ব্যক্তিকে রিলেট করে। তাহলে এখানে ডিল উইথ মানে মনে রাখবা কোনো একটা মানুষের সাথে ডিল করা। তো মানুষের সাথে তো ব্যবসা করা যায় না। ডিল করা মানে এখানে মানুষকে নিয়ে, মানুষকে নিয়ে ব্যবসা হয়? না। আমরা খারাপ কোনো কনসেপ্ট নেব না। তো অ্যাকচুয়ালি এখানে ডিল উইথ মানে আচরণ করা। একটা মানুষের সাথে আরেকটা মানুষ কিরকম আচরণ করছে সেটা বোঝায়। ডিল উইথ মিন এখানে
আচরণ করা, এখানে ব্যবহার লিখছে। ব্যবহার বলতে আচরণকে বুঝাচ্ছে। আর ডিল ইন মানে বিজনেস করা, ব্যবসা করা। ঠিক আছে? ডিল ইনটা পারো তোমরা সবাই। এখানে এক্সাম্পল এর ক্ষেত্রে দেখবে চাল নিয়ে কেউ একটা ব্যবসা করতেছে। আ কই গেল? এই যে হি ডিলস ইন রাইস, চালের ব্যবসা করে। এরপর আসো, এখান থেকে খুব বেশি আসে না। এটা একটু দেখো ফল অন। ফল মানে পতিত হওয়া। অন মানে উপরে। তো এখানে কি বোঝায়? কারো উপরে কোনো কিছু পতিত হচ্ছে। তো মনে করো যে একটা বাঘ আসছে এবং তোমার বাসায় একটা গরু ছিল বা ছাগল ছিল, বাঘ ওই গরু বা ছাগলকে আক্রমণ করছে। তো বাঘ সাধারণত কি করে? এরকম হালুম করে এমনে ঝাঁপায় পড়ে। তো এটাকেই আমরা কি বলতে পারি? ফল উপরে পড়লো। কোথায় পড়লো? উপরে। অন। তাইলে জিনিসটা ওরকমই, কোনো কিছুর উপরে পড়া মানে এখানে ওরকম একটা মুভমেন্ট এ আক্রমণ করা বুঝাইছে। ফল অন মিনস এখানে আক্রমণ করা, অ্যাটাক। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড এর যদি কোনো ইস্যু হয় অবশ্যই আমাকে জানিও। অবশ্যই জানিও, আমার এটাতে মাইক্রোফোনে খুব কম চার্জ ছিল। যেটাতে চার্জ দিছি ওটা কানেক্ট হচ্ছিল না। আচ্ছা। এরপর ফল অফ। এটা আমি অলরেডি বললাম, অফ মানে কোন জায়গা থেকে ছিটকে যাওয়া বোঝায়। তো ফল অফ মানে কোন কিছু থেকে ফল পড়ে যাওয়া, ছিটকে পড়ে যাওয়া। তাইলে এখানে বাইক থেকে হইতে পারে, বাইসাইকেল থেকে হইতে পারে, বিল্ডিং এর ছাদ থেকে হইতে পারে। ফল অফ ছিটকে চলে যাওয়া। এক্সাম্পল কি দিয়েছে দেখো। এই যে হি ফেল অফ হিজ বাইক। সে তার বাইক থেকে পড়ে গিয়েছে। আচ্ছা। এরপর আসো ফল ফ্রম। ফল ফ্রম মানে কি? কোনো কিছু থেকে পড়ে যাওয়া, কোনো কিছু থেকে পতিত হওয়া, পড়ে যাওয়া। তো এখানটাতে নট এ ওয়ার্ড ফেল ফ্রম হিজ লিপস। এক্সাম্পলটা দেখে তোমার কি মনে হচ্ছে? যে কি একটা কথা কি হইলো? তো অ্যাকচুয়ালি এটা ২ টা ক্ষেত্রেই ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমি যদি বলি যে সে উম ও অনেক উঁচু থেকে পড়ে গেছে। এটার একটা টার্মিনোলজি আছে, ফল ফ্রম হাইট। মানে এটা তোমার আমাদের যে আ কি বলবো? সংবিধানের যে শাস্তি বা কোন ক্রাইম এর জন্য কি শাস্তি হবে, ওই কনস্টিটিউশন এর মধ্যে আছে ফল ফ্রম হাইট। অনেক উঁচু থেকে পড়ে যাওয়া। এবং কিভাবে পড়ছে? একজন যদি উঁচু থেকে পড়ে যায়, তো সাধারণত আমরা বলতে পারি না কিভাবে পড়ছে বা কিভাবে মরছে। অন্য কেউ মারছে নাকি কি? এরকম ৫-৬ টা কেস আছে যেখানে বলা যায় না যে সে নিজে মরছে নাকি অন্য কেউ মারছে। তো তার মধ্যে ওই একটা টার্মিনোলজি হচ্ছে ফল ফ্রম হাইট। বুঝছো? তো তাইলে তুমি উচ্চতা থেকে বা উঁচু থেকে পড়ে যাওয়ার ক্ষেত্রে ফল ফ্রম হাইট বা ফল ফ্রম ব্যবহার করতে পারো। একটা ফ্রেজ মনে রাখিও। আর আমার মুখ থেকে কথা বেরোনো ফল। ফল মানে পড়ছে, কি পড়তেছে? ফ্রম আওয়ার লিপস ওয়ার্ডস পড়ছে। তাইলে এটাকে ফলিং ওয়ার্ডস ফ্রম লিপস, এই কনসেপ্টটা থেকে কথা বলা বা কথা বের হওয়া এটা বলতে পারি। ঠিক আছে? আর এটা যেটা বললাম সেটা লিখে রাখি। ব্যাটারি কি করছে? ওরে দিয়ে কোন এক্সাম্পল দিব? ও বিড়াল দিয়ে? ওর কথা আর বলিও না। এত বাদুড় হইছে। এরপর দেখো ফিল ইন বা ফিল আপ। এটা আমরা খুব কমনলি ব্যবহার করি যে ফর্ম ফিল আপ করো। আবার দেখো তুমি তোকে যখন গ্যাপ ফিল করতে বলা হয় তখন লেখা থাকে ফিল ইন দ্য ব্ল্যাংক। সুতরাং কোন কিছু ভরাট করা বা পূর্ণ করা, লিখে পূর্ণ করার ক্ষেত্রে ফিল ইন এন্ড ফিল আপ ২ টাই ব্যবহার করা হয়। তাহলে এটা ফিল ইন এন্ড আপ ২ টাই মনে রাখবো, ২ টাই কিন্তু 100% কারেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে ফিল উইথ এন্ড ফুল অফ। জাস্ট মাথায় রাখবা ফুল হচ্ছে অ্যাজেক্টিভ। যখন ভরা অর্থে অ্যাজেক্টিভ ব্যবহার করা হবে, ফর্মটা হবে ফুল এবং এর সাথে অফ বসবে। আর যখন পূর্ণ অর্থে ফিল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন সেখানে উইথ বসবে। যেমন দেখো, আচ্ছা এখানে যদিও ফিলটাকে ফিল্ড করা হয়েছে, তো দ্য জার ইজ ফিল্ড উইথ ওয়াটার। তো এই ক্ষেত্রে এটাকে কিন্তু V3 বা পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। যখন পার্টিসিপল ভার্ব থেকে ভার্বাল হিসেবে এটা ব্যবহৃত হবে তখন আমরা উইথ দিয়ে থাকি। ফিল এর সাথে উইথ বসে আর ফুল এর সাথে অফ বসে। আমি তো জানি আমরা ফুল অফ, ফুল অফ, ফুল অফ, ফিল উইথ, ফিল উইথ, ফিল উইথ। ওকে? মাথায় রাখিও। আচ্ছা, এটা সবাই জানো, ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা। আচ্ছা, এরপর এই যে দেখো এটা বাংলা মুভিতে আগে একটা খুব কমন ডায়লগ ছিল। আই সে গেট আউট। আই সে গেট আউট। সো গেট আউট মানে কি? বাইরে চলে যাওয়া, বেরিয়ে হয়ে যাওয়া। তাইলে গেট আউট মানে কি? বের হয়ে যাওয়া। মানে আমি আমার জীবনের ফার্স্ট ইংলিশ সেন্টেন্স মেবি এটা, যে আই সে গেট আউট। ওই যে মুভি টুভি হইতো বিভিন্ন জায়গাতে
টিভি দেখা হইতো। প্রচুর টিভি দেখতাম ছোটবেলায়। তো এই একটা ডায়ালগই শুনতাম যখন অন্যরা দেখতো বা আমি দেখতাম। "আইছে গেট আউট।" সো গেট আউট মানে কি? বের হয়ে যাওয়া। সবাই জানো। এরপর দেখো এটা একটা দেখো গেট অ্যালং। গেট অ্যালং এর সাথে সাধারণত উইথ ব্যবহার করা হয়। গেট অ্যালং উইথ। ঠিক আছে? মাঝখানে একটা ওয়ার্ড বসে উইথ বসে। তো এখানে একটু উইথটা লিখে রাখো। আচ্ছা, রেজাল্ট নিয়ে আপাতত টেনশন করিও না। রেজাল্ট দিক। তারপরে একদম ঠান্ডা মাথায় যদি তোমার মনে হয় যে আমি এখন ডিসাইড করতে পারছি না what to do, একজন সিনিয়র বা এক্সপেরিয়েন্সড কারো সাথে কথা বলো। তারপর সুন্দর একটা ডিসিশন নাও, ওই ডিসিশন অনুযায়ী আগাও। ঠিক আছে? হতাশ হইলে তুমি হতাশ হইলে ওকে হতাশে পড়ে আছো। একজনের দেখা গেল জিপিএ 8 আসছে। সে কিন্তু রিল্যাক্স ভাবে ভার্সিটি প্রিপারেশন শুরু করছে। আর তোমার কোন কারণে কম আসছে, ধরো যে এ প্লাস হইল না কোন কারণে তোমার মনে হচ্ছে না আমি এখন ভেঙে পড়ছি। আর কোনো কিছু হবে না আমার দ্বারা। এইচএসসি তে পারলাম না, অ্যাডমিশন এ কিভাবে পড়বো? কেমনে পারবো? তো তুমি যদি এই চিন্তা করে বসে থাকো, তোমার ওই ফ্রেন্ড দেখবা যে এত কম জিপিএ পেয়ে ও অনেক ভালো জায়গায় চান্স পাইছে। তুমি হতাশ হয়ে বসে থাকলা, কিচ্ছু লাভ নাই। এবং তুমি মনে রাখবা সারা জীবন তোমার পরিচয় এইচএসসি এর রেজাল্ট দিয়ে হবে নাকি অ্যাডমিশন এর রেজাল্ট দিয়ে হবে? আমাকে বলো তো। আমার এসএসসি তে কি রেজাল্ট ছিল তোমরা কয়জন জানো বলো? আমার স্কলারশিপ বা আমার গ্রেড পয়েন্ট কত ছিল, কত মার্কস ছিল তোমরা জানো? না। কিন্তু আমি যে ঢাকা মেডিকেলে পড়ি এটা জানো সবাই। তাহলে পার্থক্য এটাই যে তোমার এইচএসসি রেজাল্ট জাস্ট ওই সার্টিফিকেট পর্যন্তই। এর বাইরে কেউ জিজ্ঞেস করবে না। বাট তোমার ইনস্টিটিউশন আফটার সেকেন্ডারি স্কুল বা তুমি গ্র্যাজুয়েশন করছো কোথা থেকে, ভেরি মাচ ইম্পোর্টেন্ট। সারা জীবন তোমার জবের ক্ষেত্রে কাজ করবে। এসএসসি, এইচএসসি রেজাল্ট লাগে, এটা ফান্ডামেন্টাল সবার ক্ষেত্রে লাগে। বাট অ্যাকচুয়ালি কে কোন পজিশনে যাবে এটা ডিপেন্ড করে তোমার ইনস্টিটিউশনের উপর। সো এটা কখনোই চিন্তা করা যাবে না যে আমার জীবন শেষ হয়ে গেল। ঠিক আছে? তো গেট অ্যালং উইথ যেটা বলছিলাম, গেট অ্যালং উইথ মানে তাল মিলিয়ে চলা। ঠিক তোমার মতো। তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো, ওকে খুশি মনে আমি অনেক ভালো করে পড়াশোনা শুরু করব। দ্যাট ডাজন্ট মিন ওকে এইচএসসি তে ভালো করছে মানে অনেক পড়ছে না, এখন আর পড়াশোনার দরকার নেই। এই মনে করে বসে থাকবা, তাহলে কিন্তু আবার ডাব্বা। আব্বার ডাব্বা হয়ে যাবে। আর যদি তুমি চিন্তা করো খারাপ হইছে, আল্লাহ হইতেছে না, তাইলেও কিন্তু সমস্যা পড়াশোনা না করলে। সো সিচুয়েশন যাই হোক তোমাকে তাল মিলিয়ে চলতে হবে। এটাকেই আমরা গেট অ্যালং উইথ বলব। ঠিক আছে? এরপর আসো, এটা সবাই জানো। I get up early in the morning. তাইলে এই গেট আপ মানে কি? ঘুম থেকে উঠা। সো গেট আপ মিনস এখানে ঘুম থেকে ওঠা বা শয্যা ত্যাগ করা, বিছানা ত্যাগ করা। ওকে। এরপর আসো পরে যাই। এটা পরীক্ষাতে আসছে কিন্তু গিভ ইন। এইবার এর আগের বার আসছে না গিভ ইনটা? সো গিভ ইন মানে কি লিটারালি গিভ ইন। কারো কাছে কিছু দিয়ে দেয়া। কি দিয়ে দেয়া? নিজের অস্তিত্ব দিয়ে দেয়া, নিজের সার্বভৌমত্ব দিয়ে দেয়া। এখানে গিভ ইন মানে পরাজয় মেনে নেওয়া বা বশ্যতা স্বীকার করা বা হার মেনে নেওয়া বোঝায়। গিভ ইন মানে কি তাহলে দেখো পরাজয় বরণ করা বা এখানে এক্সাম্পল দেখো দ্য এনিমি ইজ গিভ ইন এট লাস্ট। তো এখানে শত্রুপক্ষ বা তোমার এগেইনস্ট এর অ্যান্টাগনিস্ট কেউ অপোজিট পারসন বা অপোজিট গ্রুপের কাছে হার মেনে নিচ্ছে, এরকম একটা সিচুয়েশন থাকবে। সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় একই টাইপের এক্সাম্পল থাকবে। এরপর আসো দেখো গিভ আউট। ওই যে এতক্ষণ বলছিলাম ব্রিং আউট, ক্যারি আউট, ওই সবগুলাই কিরকম। এনে গিভ আউট করছে, দ্যাট ইজ এখানেও আমি প্রকাশ করে দিচ্ছি। এরপর গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে তো জানো এখন অনলাইনে এটা প্রচুর দেখা যায়। গিভ অ্যাওয়ে মানে কোনো কিছু বিনামূল্যে দান করা, বিনামূল্যে বিতরণ করা বোঝায় গিভ অ্যাওয়ে। গিফট দিয়ে দিলাম কিভাবে? অ্যাওয়ে দূরে দূরে। এটা একটা দিলাম, ওটা একটা দিলাম, এমনি সবাইকে বিতরণ করে দিলাম, ছড়াই ছিটাই দিয়ে দিলাম। তো গিভ অ্যাওয়ে মিনস ডিস্ট্রিবিউট বা বিতরণ করা। আর গিভ আপ তো সবাই জানো, নেভার গিভ আপ বা ডোন্ট গিভ আপ। এটা হেভি একটা মোটিভেশন। কখনোই হাল ছেড়ো না। সিচুয়েশন যাই হোক কখনোই হাল ছেড়ো না। এবং আসলে জীবনের লার্নিং এইগুলাই বুঝছো? পড়াশোনা সবাই শিখবে। পড়াশোনাটা নিতে পারে কয়জন? এখান থেকে এক্সপেরিয়েন্সটা নিতে পারে কয়জন? দেখবা তুমি পড়াশোনার ক্ষেত্রে যত উপরে যাবা, অ্যাকচুয়ালি এডুকেশন যেটাকে বলে, সেটা যত ফিল করবা তত মানুষ বিনয়ী হয়। যত বড় মানুষ তত বেশি বিনয়ী। হয়তো তোমার মনে হইতে পারে যে একজন এত বড় জায়গাতে আছে, তো সে হয়তো খুবই রুড হবে, এত কষ্ট করে ওই জায়গাতে গেছে। পাওয়ার দেখাবে না সে? তো তুমি দেখবা যে অ্যাকচুয়ালি যে পড়াশোনা করে ওই জায়গাতে গেছে তার ব্যবহার কত ভালো। আর একজন পলিটিশিয়ান, আমি নাম না বলি, কারোর কোনো নাম নিও না, বাট তুমি চিন্তা করো তোমার আশেপাশে একজনকে দেখো পলিটিশিয়ান, হয়তো সে ঠিকমতো এসএসসি পাসও করেনি, কারণ পলিটিশিয়ান হওয়ার জন্য কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই।
তো এসএসসি পাসও করে নাই। তো তার আচরণটা তুমি একবার একটু দেখবা। সে যখন হাতে ক্ষমতা পাবে। এরপর আসো গিভ আপ মানে তো জানো তাইলে পরাজয় মেনে নেওয়া বা হার মেনে নেওয়া। এরপর এখান থেকে খুব ইম্পোর্টেন্ট তেমন কিছু নাই। দেখো গো অন আর ক্যারি অন একই জিনিস। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া বা কন্টিনিউ করা, গো অন মানেও চালিয়ে যাওয়া বা কন্টিনিউ করা। ঠিক আছে? এরপর দেখো গো আউট লাগবে না, গো থ্রু এটা একটু লাগবে। এটা পরীক্ষাতে আসছিল একবার। গো থ্রু আমি এটা খুব কমনলি ব্যবহার করি যে তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে পড়বো কিভাবে। তো বলি যে একটা সাবজেক্ট যখন একটা চ্যাপ্টার পড়ছো ওই পুরো চ্যাপ্টারটার উপর গো থ্রু করে যাও। গো থ্রু মানে পুরো চ্যাপ্টারটা একবার চোখ বুজে যাওয়া, থরলি পড়ে যাওয়া। গো থ্রু মানে কোনো কিছু বা কোনো জিনিস থরলি একবার পড়ে যাওয়া বুঝাই। গো থ্রু মানে কি দেখো পড়া, খুব ইম্পর্টেন্স দিয়ে না, জাস্ট একটু ওভারঅল দেখে যাওয়া। এরপর গো এগেইনস্ট বুঝতেই পারছো, কার বিরুদ্ধে যাওয়া, আর গো উইথ লাগবে না। আচ্ছা হ্যান্ড ওভার মানে তো এটা জানো, হ্যান্ড ওভার মানে কারোর অধীনে একটা জিনিস ছিল বা কারোর আয়ত্তে একটা কিছু ছিল কারোর অধিকারে, সেটা আরেকজনকে দিয়ে দিল মালিকানা সহ, এটাকে হ্যান্ড ওভার বলা হয়। একজনের জিনিস আরেকজনের মালিকানায় দিয়ে দেওয়া। এরপরে আসো এখানে লাগে না হ্যাং অন হ্যাং আপ লাগে না, শুধু হ্যাং হাং হাং এই দুটো শব্দের মানে একটু জানতে হবে। হ্যাং এর কি কি মিনিং হয় একটু বলো তো যারা আছো। হ্যাং, এই হ্যাং ওয়ার্ডটার কি কি মিনিং হয়? একটাই দেখবা যে পাস্ট ফর্মে পার্টিসিপল ফর্মে হাং হয়, আর একটা জায়গায় দেখবা হ্যাংড হয়। তো কোন ক্ষেত্রে কোন মিনিং হয় বা মিনিং অ্যাকচুয়ালি কিরকম কিরকম হয় একটু বলো তো দেখি। এই যে দেখো নোমান ভাই বলতেছে যে রেজাল্ট অলরেডি হয়ে গেছে, তুমি যে লিখছো সেটা তো চেঞ্জ করা যাবে না। এখন টিচারের হাতে হয়তো কিছু ছিল, তার মার্কিং এর ব্যাপার ছিল, বাট এটা তো রেডি তাই না, তোমার রেজাল্ট এখন রেডি। তো যেহেতু রেডি এটা নিয়ে তো আর আল্লাহর কাছে একটু প্রার্থনা করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই, যাতে কোনো ভুল টুল না আসে। রেজাল্ট এটাই। রেজাল্ট এই কয়েকদিন ধরে দেখতেছি শিক্ষা বোর্ডে রাত্রে 2টা 3টা পর্যন্ত লাইট জ্বলে, প্রসেসিং এর কি কাজটা হয়তো চলতেছে। আচ্ছা শোনো, স্টুডেন্টদের দিয়ে খাতা যে দেখাইছে এটা নতুন কিছু না, এটা সব সময়ই হয়। তবে তো কখনো তোমার চোখের সামনে আসে কখনো আসে না, পার্থক্য এতটুকুই বুঝছো। স্টুডেন্ট দিয়ে খাতা দেখানো বা নিজের বাচ্চা কাচ্চা দিয়ে খাতা দেখানো, নিজের ছেলে মেয়ে দিয়ে খাতা দেখানো বা ভাড়াটিয়া টিচার দিয়ে তার কিছু টাকা দিয়ে খাতা দেখানো, এটা খুবই কমন। খুবই কমন মানে কি, এটা অর্ধের অর্ধেকও এরকম কেস দেখা যায়। সো এরকম হয়েই থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা হ্যাংড লিখতেছো, হাং লিখছো। হ্যাং মানে ফাঁসি, হাং মানে ঝুলানো। ওকে আচ্ছা, তো এখানে আসলে এরকম হয়েই থাকে, এটা নিয়ে ভয় পেও না। তবে এগুলো উচিত না কখনো, কারণ কি করবা বলো, এগুলা আসলে স্ট্রিক্ট হইলেও খাতা সে বাসায় নিয়ে যাচ্ছে, যদি সব ক্ষেত্রে রুল নাই, খাতা বাসায় নিয়ে সে কি করতেছে মনিটর করা খুবই কঠিন। এখন নিজের মোরালিটির জায়গা থেকে যদি মানুষ ভালো না হয়, তাহলে এই বাঙালি জাতিকে তুমি কখনো ভালো করতে পারবে না। আচ্ছা, তো ঠিকই বলেছো, হ্যাং এটার 2টা মিনিং হয়, ঝুলানো এবং ফাঁসি দেওয়া। তো তুমি দেয়ালের সাথে কিছু একটা ঝুলাইছো, এটা একটা, আর একটা ফাঁসিতে ঝুলানো। তো এই যে হ্যাং যখন হাং ফর্মে বসে, হ্যাং ভার্বটা যখন পাস্ট পার্টিসিপল হাং হয়, তখন সেটা কি বোঝায়, ঝুলানো। আর হ্যাং যখন হয় নিচেরটা, এটা ফাঁসি দেওয়া বোঝায়। ঠিক আছে, ওকে। এরপর দেখো কি পাবো, এটা তো জানো কি রাখা আবার দূরে। কি পাবো মানে দূরে থাকা বা দূরে রাখা বোঝায়। আমরা বলে থাকি না যে খারাপ সঙ্গ থেকে দূরে থাকো, খারাপ বন্ধু থেকে দূরে থাকো, এক্স্যাক্টলি সেই একই জিনিসকে এখানে বুঝাচ্ছে। তুমি সেন্টেন্স দেখো তাহলে বুঝবা। কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে বলছে। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো একেবারে ফিক্স টাইপের। এরপর কিপ আপ উইথ, পুট আপ উইথ, কিপ আপ উইথ খুবই খুবই কমনলি আসে। পুট আপ উইথ, কিপ আপ উইথ। পুট আপ উইথ সাধারণত সহ্য করা বোঝায়,
আর কিপ আপ উইথ মানে সমান তালে তাল মিলিয়ে চলা বোঝায়। কম্পারিজন যে ও চলতেছে দুজন সমান তালে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে এরকম। সো একই রকম খুবই ইম্পর্টেন্ট। পুট আপ উইথ এত বেশি আসে পরীক্ষাতে, একটা পেজ খুলো ওই পেজেই একটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো পুট আপ উইথ মানে কি বললাম, সহ্য করা, কাউকে টলারেট করা বোঝায়। আর কিপ আপ উইথ মানে তাল মিলিয়ে চলা, কম্পারেটিভলি দুইজনের তুলনা বোঝায় এখানে। ওকে। আর কিপ অন মানে ওই আগের মতোই, ক্যারি অন, গো অন, কিপ অন, একই জিনিস, জাস্ট একই রকম কনসেপ্ট। আচ্ছা, এটা একটু দেখো, লে ডাউন। লে মানে বিছিয়ে দেওয়া, ডাউন মানে নিচে। তো এখানে লে ডাউন বলতে জীবন চিরতরে বা সবকিছুর জন্য বিলিয়ে দেওয়া বোঝায়। তাই লে ডাউন মানে অ্যাকচুয়ালি কি, স্যাক্রিফাইস, বিসর্জন দেওয়া। কি সাধারণত লাইফের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। লে ডাউন দ্যাট ইজ স্যাক্রিফাইস। কি স্যাক্রিফাইস করা? জীবন স্যাক্রিফাইস করা। He laid down his life for the sake of his country. So এখানে কিন্তু লাইফের কথাই বলেছে। এরপর আসো, এগুলা সবাই জানো। লুকের সাথে কি হয়? লুকের প্রথমে যেটা যে লুক এট মানে তাকানো, কোন একটা স্পট, একটা জায়গাতে তাকানো, সেই ক্ষেত্রে আমরা লুক এট ব্যবহার করে থাকি। এরপর লুক আফটার, এটাও সবাই জানো। লুক আফটার মানে কি, দেখাশোনা করা, সেবা যত্ন করা, পিতামাতাকে সেবা শুশ্রূষা করা। এই ক্ষেত্রে লুক আফটার ফ্রেজটা খুব কমনলি আসে। উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের বাবা মাকে সেবা শুশ্রূষা করা। এরপর লুক ডাউন আপন, এই যে ডাবল প্রিপোজিশন আরেকটা চলে আসছে, এটা খুব কমনলি আসে। আমরা ছোট থেকে কিন্তু পড়ে আসতেছি এটা, এসএসসির আগের লেভেল থেকে পড়ে আসছো। লুক ডাউন আপন, লুক মানে কি দেখা, ডাউন মানে নিচে, আপন মানে উপরে। তো কোনো মানুষকে নিচু করে দেখতেছো তাদের উপর তাকায়, এটাকে কি বলা হয়? লুক ডাউন আপন। এই যে তুমি চিৎকারি করতেছো, তো অপমানের চোখে দেখা বা ছোট করে দেখা বুঝি, ঠিক আছে? লুক ডাউন মানে দেখো, ঘৃণা করা, হেট করা বা অবমাননা করা, অপমান, এগুলো বুঝাই। ঠিক আছে, এরপর আসো লুক ফর। তো তুমি জানো লুকের গুলো সবই ইম্পর্টেন্ট। লুক ফর মানে খোঁজা, কোনো কিছু তুমি যখন সার্চ করছো পাচ্ছ না, এই ক্ষেত্রে আমরা লুক ফর ব্যবহার করে থাকি। এটা হইতে পারে বস্তুগত কিছু বা অবস্তুগত কিছু, দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। লুক ইনটু মানে কি, ইনটু মানে কি বলছিলাম, যে কোনো কিছুর মধ্যে, ভেতরে বুঝাই। সো লুক মানে দেখতেছি, কি দেখতেছি, কোনো কিছুর ভেতরে। ভেতরে মানে ধরো আমি তোমাকে এখানে এই বক্সটা দিছি তোমাকে, আমি বলতেছি যে এটা একটু লুক ইনটু করতো। লুক ইনটু মানে একবার এখানে দেখতেছো, একবার নিচ থেকে দেখতেছো, একবার খুলে এই দেখতেছো, সেই দেখতেছো, ভেতরে একদম অ্যানালাইসিস করতেছো। তো এটাকে কি বলতে পারো? খুঁটিনাটি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। খুঁটিয়ে খুঁটিয়ে কখন দেখি আমরা? যখন কোনো কিছু তদন্ত করা হয়, ইনভেস্টিগেট করা হয়। ওই যে আমাকে দেখলা যে এই দেখতেছি, সিআইডি যেমন করে, দেখো না, একটা ব্লাড স্যাম্পল পাইছে, খুব সুন্দর করে স্ক্র্যাপিং করে সেটাকে প্রিজার্ভ করে। তো এখানে ব্যাপারটা এরকম, তদন্ত করা বোঝায়। ঠিক আছে, খুঁটিনাটি দেখা, তদন্ত করা। লুক ফরওয়ার্ড টু মানে তো তুমি জানোই, অপেক্ষা করা, প্রতীক্ষা করা। লুক ওভার মানে পরীক্ষা করা। ওই যে একটু আগে বললাম, কোনো কিছু দিয়ে ওভারঅল চোখ বুলে যাওয়া, গো থ্রু, যেমন লুক ওভারটা কাইন্ড অফ সিমিলার। লুক ওভার মানে জাস্ট এই করা, কি বলে, ভালোভাবে পরীক্ষা করা। আর লক আপ এটা লাগে না সাধারণত। আচ্ছা, এখানে লক কেন লিখছে, লুকটা লাগবে। আচ্ছা, লুক আপ এটা মেডিকেলের প্রশ্ন, এক্সাম্পলটা দেখলেই বুঝবা। দেখো, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, একদম সেম এই লাইনটাই কিন্তু মেডিকেল আসছিল। তো লুক আপ মানে কি, এখানেও খোঁজা, তবে লুক ফর আর এই লুক আপ এটার পার্থক্য আছে। লুক ফর মানে আমি বলেছিলাম কোনো বস্তুগত জিনিস বা অবস্তুগত জিনিস খোঁজা। ধরো আমি আমার ফোনটা পাচ্ছি না, তো ফোন খুঁজতেছি, এটাকে তুমি লুক ফর বলতে পারো। কিন্তু যখন একটা বইয়ের মধ্যে একটা ওয়ার্ড খুঁজছো, তখন কি করবা তুমি? বই হাতের কাছে কিছু পাই না কেন, একটা ওয়ার্ড খুঁজতেছো খাতার মধ্যে, ধরো এখানে অনেক কিছু লেখা আছে, তো তুমি খাতাটাকে এমনি ধরে নাড়া দিবা ওয়ার্ডটা পড়ার জন্য? না, এইভাবে খোঁজা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা লুক আপ ব্যবহার করি যখন কোন একটা বইতে বা কোনো ডিকশনারিতে কোনো খাতায় একটা ওয়ার্ড খোঁজা হয়। তো এটা অ্যাকচুয়ালি লুক আপ, ওয়ার্ড খোঁজা, ফাইন্ড আউট হোয়াট ওয়ার্ড, ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর পরে আসি আমরা। আচ্ছা, এটা তো জানো, মেকআপ। মেকআপ মানে তৈরি সাধারণত বোঝায়। আওয়ার ফ্যামিলি ইজ মেড আপ অফ 5 মেম্বার্স। তাহলে এই যে মেকআপ, মেড আপ, এটা তৈরি বা গঠিত অর্থ দেয়। এরপর দেখো মেক আউট। মেক আউটের যে অর্থটা এখানে ব্যবহার করা হয়েছে, মেক আউট মিন্স
বুঝতে পারা, কোনো কিছু শুনে বুঝতে পারা। যেমন তুমি ওখানে কথা বলতেছো। কি বলছিস? আমি শুনতে পাচ্ছি না। কি বলছিস? বুঝতে পারছি না। তার মানে অ্যাকচুয়ালি আমি শুনতে পাচ্ছি না। তো আমরা যখন কোনো কিছু শুনে বুঝতে পারি এটাকে মেক আউট করা বলা হয়। আর যখন শুনতেছি না, বুঝতেছি না তখন তুমি উল্টা ফ্রেজ নেগেটিভ করে দাও। ডো নট মেক আউট। তাহলে মেক আউট মানে বুঝতে পারা। ঠিক আছে? এরপর মেকআপ অফ জানো, মেকআপ অনস মাইন্ড কারো মন তৈরি করা। তো মন তো তৈরি করে না, মনকে প্রস্তুত করা বোঝায়, দ্যাট ইজ কোনো সিদ্ধান্ত নেওয়া বোঝায়। তাইলে মেকআপ অনস মাইন্ড মানে মনস্থির করা, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, মানে মনটাকে জাস্ট কোনো একটা পয়েন্টের জন্য সিদ্ধান্তে আসা। আচ্ছা, মেকআপ ফর ক্ষতিপূরণ এটা জানো, খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এখন আসলো পুট। পুটের কিছু আবার ইম্পর্টেন্ট আছে, যেমন পুট ডাউন, নোট ডাউন, রাইট ডাউন, জট ডাউন, পুট ডাউন সব একই। পুট ডাউন, রাইট ডাউন, টেক ডাউন, তারপর আর কি বললাম, নোট ডাউন। কয়জন আছো? আচ্ছা, এটা এই যে শব্দগুলো আছে কি বলতেছো? কি রে, এরা এমন কথা কয় কেন? হ্যাঁ, ঢাকার মিষ্টির দোকান ফাঁকা হয়ে যাবে। ঢাকার মিষ্টির দোকান ফাঁকা হয়, ঢাকার মানুষ এত আন্তরিক কি? আই ডোন্ট থিংক সো। ঢাকা আসলে আমার কাছে আজব একটা শহর লাগে। আচ্ছা, তো কি যে বলতেছিলাম, মানে আমার নিজেরই এখন আবার তোমাদের পরীক্ষার কথা মাথায় আসতেছে। দেখ, বাদ দাও। তো এখানে যেগুলো লিখছি, আরেকটা আছে জট ডাউন, পুট ডাউন, রাইট ডাউন, টেক ডাউন, নোট ডাউন, জট ডাউন, সবকিছু মানে লিখে ফেলা, কোনো কিছু লিখা। তাহলে এটা দেখো রাইট লিখাই বুঝাইছে। ওকে, সবগুলো কিন্তু ডাউনওয়ার্ড যাবে। এরপর সব পুট অফ, এখানে কয়টা খুবই ইম্পর্টেন্ট, পুট অফ, পুট অন, পুট আউট। আমি এগুলো মুছে দিই। রাইট, টেক, নোট, জট, চারটা ওয়ার্ড। রাইট, টেক, নোট, জট, আর এখানে আছে পুট। এই কটা ওয়ার্ডের সাথে ডাউন বসলে তখন সেটাকে লেখা বুঝে। আচ্ছা, এখানে আসো, পুট অফ, পুট অন, পুট আউট। এই তিনটা খুবই কমনলি পরীক্ষাতে আসে। প্রথমেই আসো পুট আউট, এটা একবার অলরেডি বলছি, ব্লো অফ এন্ড পুট আউট। ব্লো অফ মানে ফুদিয়ে নিভানো, আর পুট আউট বলতে এখানে সুইচ অফ করে নিভানো বা ফুদিয়ে নিভানোর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। পুট আউট মানে সাধারণত নিভিয়ে ফেলা, বাতি নিভিয়ে ফেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর দেখো পুট অন এন্ড পুট অফ। পুট অন মানে কোনো কিছু পরা, পরিধান করা, জুতা, জামা কাপড় এগুলো। আর পুট অফ ঠিক তার উল্টা, ওগুলা খুলে ফেলা বোঝায়। জামা কাপড় খোলা, জুতা খোলা, পুট অফ, পরা, পুট অন। খুবই ইম্পর্টেন্ট এই তিনটা। এরপর আসো, এটা তো পুট আপ উইথ অলরেডি বলছে, টলারেট বা সহ্য করা। এরপরে পুট আপ, এটা পুট আপ খুব একটা লাগে না। পুট আপ মানে কোনো কিছু সেটে দেওয়া, আঠা দিয়ে যখন আমরা কোনো কিছু দেয়ালে সেটে দেই বা কোথাও সেটে দেই, এটাকে পুট আপ বলে থাকি সাধারণত। আচ্ছা, এটা পরীক্ষাতে আসে মাঝে মধ্যে। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কি? পাস, পাস করে গেছে। কই গেছে? অ্যাওয়ে, অনেক দূরে। মানুষ সব থেকে দূরে কই যাইতে পারে? ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে যখন সে মারা যায়। তাহলে পাস অ্যাওয়ে মিন্স অ্যাকচুয়ালি মারা যাওয়া। ওকে, পাস অ্যাওয়ে মিন্স মারা যাওয়া। এরপর আসো, এটা খুব একটা লাগে না, পাস থ্রুটা একটু দেখতে পারে। গো থ্রু মানেও হচ্ছে পড়া বুঝাইতে পারে বা কোন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়া, এবং ওই সিচুয়েশনের সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা অভিজ্ঞতা সেগুলো নিজের মধ্যে অ্যাকুয়ার করা বোঝায়। তো পাস থ্রু মানে অভিজ্ঞতা সঞ্চয় করা, কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়েছি, এটা। এরপর আসি আমরা, এগুলা জানি, রান অ্যাওয়ে, রান মানে দৌড়ানো, অ্যাওয়ে মানে দূরে। সো রান অ্যাওয়ে মানে দূরে দৌড়ে যাওয়া, দ্যাট ইজ পালানো। পুলিশ আসতেছে এন্ড তুমি দৌড়ে দূরে চলে যাচ্ছ, এটা তো দৌড়ে পালানো বোঝায়। রান অ্যাওয়ে পশ্চাৎ ধাবন, ওরে বাবা কি কঠিন বাংলা, পালিয়ে যাওয়া বোঝায়। এরপর আসো, এটা একটু দেখি, রান ডাউন, একটা গান আছে না রান ডাউন। তো রান ডাউন মানে কি অ্যাকচুয়ালি? রান ডাউন মানে ভেঙে পড়া। এই যে সারাদিন এত কষ্ট, আমার এত ঘুম লাগতেছে এখন, তারপরে চলতেছে। তো এই যে আমার এখন কন্ডিশন কে আমি একদম রান ডাউন, টোটালি রান ডাউন, আর চলতেছে না ফিজিক্যালি, মেন্টালি।
ফ্রম বোথ সাইড। তাইলে রান ডাউন মানে মানসিক চাপে দুর্বল হয়ে যাওয়া। শারীরিক, মানসিক ২ ভাবেই হইতে পারে। আচ্ছা। এটা একটু দেখিও রান আউট। রান আউট মানে ইন আউট। কোন কিছু শেষ হয়ে যাওয়া বোঝায়। তো রান আউট মানে কি? শেষ হয়ে যাওয়া, become exhausted বা একেবারে টোটালি শেষ হয়ে যাওয়া বোঝায়। এরপর আসো রান আফটার। এটা তো আমরা পড়েছি go after, run after। এটা সাধারণত কি বুঝায় বলতো? রান আফটার, রান মানে কি? রান মানে দৌড়ানো। আফটার মানে কোন কিছুর পিছে। আফটার মানে পরে বা পিছে। সো কিসের পিছনে মানুষ দৌড়ায় বলো? খ্যাতির পিছে, টাকার পিছে, আরো যেখানে মানুষের ভালোবাসা আছে, ভালো লাগা আছে, সেই সমস্ত জিনিসের পিছে তাকে পাওয়ার জন্য দৌড়ায়। সো এখানে রান আফটার মানে আসলে এখানে যেটা দিছে ওকে, ইটস ওকে। বাট কোন কিছুর লোভে ছুটা বোঝায় রান আফটার। ঠিক আছে? লোভে ছুটা। আর এখানে যেটা দিয়েছে তুমি যদি পিছনে হটা বা হেরে পিছনে যাওয়া বোঝায়। সেটা যে এখানে এক্সাম্পল দিয়েছে যে, "দ্য পুলিশ রান আফটার দ্য চিফ।" যদিও এখানে আসলে পুরো সবকিছু উল্টাপাল্টা হইছে। যেমন আমি ১ম বলতেছি রান আফটার মানে কোন কিছুর লোভে তার পিছে ছুটা বোঝায়। এখানে পুলিশ চোরের পিছনে ছুটতেছে, লোভে না। এটা জাস্ট নরমালি রানের যে অর্থ সেটা দিচ্ছে। আরেকটা কি হইতে পারে বলো? রান আফটার পিছু হটা বা হেরে পিছনে চলে যাওয়া। এরকম হইতে পারে। আর রান ওভার এটা একটু দেখিও যখন কোন গাড়ি কাউকে চাপা দিয়ে যায় অ্যাক্সিডেন্টালি তখন সেটাকে রান ওভার বলে থাকে। যেহেতু মানুষের উপর দিয়ে মুভমেন্ট নিয়ে সেটা পাস আউট করে যায়। এজন্য আমরা সেখানে ওভার ব্যবহার করি। ওভার মানে কি বলেছিলাম? উপর দিয়ে উইথ মুভমেন্ট। এই যে এই স্টিকটা আমার মাথার উপর দিয়ে চলে গেল এই যে। এটাকে ওভার বলতে পারি। তো গাড়িটা ওরকম মানুষের উপর দিয়ে চলে যাচ্ছে। সো প্যাথেটিক। এখন এগুলো দেখো। ১ম টা তুমি জানো সেটআপ। সেটআপ মানে এস্টাবলিশ বা কোন কিছু প্রতিষ্ঠা করা। এটা তো গতদিনের ক্লাসে আমি বলছিলাম। এরপর দেখো সেট ইন টা একটু দেখবা। এটা মানে কোন কিছু প্রতিষ্ঠা করা। অ্যাকচুয়ালি কোন কিছু এস্টাবলিশ করা ফিজিক্যালি মেক্সিমাম ক্ষেত্রে অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হইতে পারে। আর সেট ইন মানে যেটা এটা হচ্ছে যাত্রা শুরু করা বোঝায়। কি বোঝায় সেট ইন? কোন কিছুর জন্য যাত্রা শুরু করা। যেমন তুমি ধরো ইংল্যান্ডে যাবা। তো ইংল্যান্ডের জন্য প্লেনে উঠছো, জাহাজে উঠছো। এটাকে তুমি সেট ইন বলবা যে I have set in for England। তাহলে এখানে যাত্রা শুরু করা বোঝায়। ওকে? এরপরে আর তেমন কিছু লাগে না। সেট আউট এর ক্ষেত্রেও যায় যদিও। তো এখানে দেখো সেট আচ্ছা, এখানে একটু উল্টা হইছে ওয়েট একটু। সেট আউট এখানে একটু ঝামেলা হইছে। ইন সাধারণত সূচনা বোঝায় কোন কিছুর। সাধারণত কোন টাইম লাইনের সূচনা বোঝায়। আর আমি যেটা বললাম আমার গুলায় গেছে। সেট আউট মানে যাত্রা শুরু করা। ওই যেটা বললাম ইংল্যান্ডের জন্য। সেট আউট, আউট কেন? কারণ আমি আমার সবকিছু নিয়ে বাইরে বের হয়ে গেছি। আর বাসায় ফিরব না। ওই ইংল্যান্ডের জন্য চলে গেছি। এজন্য সেট আউট। সেট ইন মানে কোন কিছু স্টার্ট হওয়া। কোন ওয়েতে? ধরো যে উম এই এখন কি কাল চলে? এখন হচ্ছে একেবারে শেষ শীতের আগে চলে। তো একটু পর শীতকাল শুরু হবে। তো তখন আমরা বলব উইন্টার সেটস ইন বা দা উইন্টার উইল সেট ইন সো সুন। তাহলে এই যে সেট ইন এটা কোন একটা টাইম লাইনের সূচনা বোঝায়। ঠিক আছে? আচ্ছা সি অফ মানে কি? সি অফ মানে আমরা তো জানি খুব কমনলি এটা ব্যবহার করে থাকি আমরা। সি অফ মানে টাটা গুড বাই। বিদায় করা বোঝায়। বিদায় দেওয়া বোঝায়। ঠিক আছে? বিদায় জানানো টু সে গুড বাই। আচ্ছা সেন্ড ফর ডেকে পাঠানো। এটা সবাই জানি। ডেকে পাঠানো এবং সাধারণত এটা আদেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কোর্ট তোমাকে ডেকে পাঠিয়েছে। কোর্ট কোন আসামিকে বা কাউকে কোন একজন সিভিলিয়ানকে ডেকে পাঠিয়েছে। এই ক্ষেত্রেও আমরা সেন্ড ফর বলে বুঝিয়ে থাকি। ঠিক আছে? এক্সাম্পল কি দিয়েছে এখানে? সেন্ড ফর এ ডক্টর। এখানে ডাক্তার ডেকে পাঠাইছে ওকে। ডাক্তারও ডাকাইতে পাঠানো হইতে পারে। আচ্ছা এখানে দেখো স্ট্যান্ড এ অনেকগুলো আছে। স্ট্যান্ড বাই অ্যান্ড স্ট্যান্ড এগেইনস্ট। এই দুটো দেখো। স্ট্যান্ড বাই মানে কি? বাই মানে পাশে বলেছিলাম না? বাই বিসাইড সেম মিনিং। স্ট্যান্ড বাই মানে কারো পাশে দাঁড়ানো। পাশে দাঁড়িয়ে থাকা দ্যাট ডাজন্ট মিন যে পাশে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়ানো মানে সাপোর্ট করা। সো স্ট্যান্ড বাই মিনস সাপোর্ট বা সমর্থন করা। পাশে দাঁড়ানো এটা বাংলাতে তো সমর্থন বুঝাই। আর স্ট্যান্ড এগেইনস্ট মানে কারো বিরুদ্ধে। এগেইনস্ট মানে বিরুদ্ধে দাঁড়াইছি। তাহলে এই যে স্ট্যান্ড এগেইনস্ট এটা বিরুদ্ধে দাঁড়ানো বোঝায়। আর স্ট্যান্ড ফর, স্ট্যান্ড ফর সামওয়ান আমি কারো জন্য দাঁড়িয়েছি। দ্যাট মিনস যে কারোর একজন দাঁড়ানোর কথা ছিল, হি ইজ নট প্রেজেন্ট সো তার বদলে আমি দাঁড়িয়েছি। তো একজনের বদলে আরেকজন প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্ট করা। এইটা আর
আর এখানে তেমন একটা লাগবে না। আচ্ছা। এইটা পরীক্ষাতে অনেক বেশি আসে। বলো তো এটা কি হবে? টেক আফটার। টেক আফটার। টেক আফটার মানে সদৃশ হওয়া, একই রকম হওয়া, চেহারায় মিল থাকা। তো টেক আফটার মানে ধরো যে বাবার মতো মেয়ে হইছে, মায়ের মতো ছেলে হইছে বা মায়ের মতো মেয়ে হইছে। এই যে সিচুয়েশন, চেহারার সদৃশ্যতা বুঝাইতে আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল জাস্ট এগুলোই পাবা। শি টেকস আফটার হার মাদার মানে সে তার মার মতো দেখতে হয়েছে। জেনেটিক্যালি যখন কোনো কিছু ইনহেরিটেড হয়, দুজনের চেহারার মধ্যে সাদৃশ্যগত মিল বুঝাই, তখন সেটাকে আমরা টেক আফটার দিয়ে প্রকাশ করি। এরপর আসো, এগুলো লাগে না সাধারণত। এই যে টেক ডাউন, এটা আমি তোমাকে বলছিলাম না, নোট ডাউন, জট ডাউন, টেক ডাউন, কত ডাউন। তো এখানেও ওই সেই টেক ডাউন মানে কি বললাম, লিখে নেওয়া, লেখা। ওকে, এরপরে আসো টক ওভার লাগে না। এরপর সেই যে টেল আপন, টেল আপন আমি অলরেডি তোমাকে বলেছিলাম না একবার। টেল অন সাধারণত ব্যবহার হয় না, এটাকে দিবা না যখন দুইটা অপশনে থাকবে, কখনো অন দিবা না, আপন দিবা। একটা পন টেল আপন, অর্থ একই, ক্ষতি করা বুঝিয়ে থাকে। দেখো ক্ষতি করা, এবং সাধারণত এটা হেলথের এক্সাম্পলই থাকে। ওয়ার্ডিং মেটেল আপন বাটেল অন আওয়ার হেলথ। ওকে, এখানে যদি তোমার আবারও বলতেছি অন এন্ড আপন থাকে, অবশ্যই আপন দিবা। আর ওই যে একটা অন আর আপনের মিনিং কিন্তু আলাদা ছিল, সুতরাং ওখানে আপন আপন দিতে হবে, কখনো ওখানে অন আসবে না। আচ্ছা, এরপরে এটা জানো, এগুলা খুবই কমন। দেখো টার্ন ইনটু, টার্ন ইনটু মানে কি, একটা জিনিস যেভাবে চলছিল হুট করে তার মোড় 160 ডিগ্রি 360 ডিগ্রি চেঞ্জ হয়ে আরেক দিকে চলে গেল, এটাকেই আমরা টার্ন ইনটু বুঝিয়ে থাকি। টার্ন ইনটু, চিন্তা করো টার্ন ইনটু মানে কি। মানে টার্ন মানে নর্মালি কি বাঁক নেওয়া, ইনটু মানে অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যাওয়া বোঝায়। তাহলে টার্ন ইনটু মানে পরিবর্তন। এরপর আসো, আচ্ছা আমি এদিকে আর মুভ করতে পারবো না যেহেতু এটা চার্জে কানেক্টেড। দাঁড়াও একটু টেনে নিই তারপর। ওকে, ওটা চার্জ হচ্ছে, আমরা বলি, আগাইতে থাকি। তো এখানে দেখো টার্ন ইনটু বললাম যে একটা থেকে আরেকটি পরিবর্তন হওয়া। টার্ন অফ, টার্ন অফ মানে সবাই জানো, টার্ন অফ মানে বন্ধ হওয়া, কোনো কিছু অফ হয়ে যাওয়া, বন্ধ হওয়া বোঝায়। এরপরে টার্ন অন এন্ড অফ, এটা অপোজিট অ্যাকচুয়ালি। টার্ন অন মানে কোনো কিছুকে টার্ন অন করা, চালু করা। টার্ন অফ মানে কোনো কিছুকে অফ করা। জাস্ট টার্নের আলাদা কোনো মিনিং নেই। অন মানে চালু করা, অফ মানে বন্ধ করা। ওকে, এরপর হচ্ছে টার্ন ওভার। টার্ন ওভার মানে উল্টে যাওয়া। যেমন হচ্ছে এই বইটা, ওই খাতাটা, তুমি যখন এভাবে পাতা উল্টে যাবা এইভাবে, এটাকে টার্ন ওভার বলে থাকি। ওভার মানে এই যে মুভ, আগের মতো এমনি উল্টে যাচ্ছে, দেখো পেজটা এমনি যাইতেছে। সো দিস ইজ টার্ন ওভার, উল্টে যাওয়া। এরপরে হচ্ছে লাগে না আর, এইটা একটু দেখি, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি, অগ্রাহ্য করা, রিজেক্ট করা। তাহলে টার্ন ডাউন কি ইন্ডিকেট করে, রিজেকশন ইন্ডিকেট করে। ওকে, আর কি আছে, না আর নাই। ওকে, তাহলে মোটামুটি এগুলো এখানে ছিল। এখন আমরা সব কিছু প্র্যাকটিস করব। আল্লাহ কতগুলো ট্যাব। আসো আমরা একটু অন্য ওপেন করি, কিছু জিনিস প্র্যাকটিস করি। এগুলা কি বুঝছো? এখন দেখা যাবে কে কতটুকু বুঝছো, আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখা যাবে। তো আই হোপ দেখা যাচ্ছে শেষ পর্যন্ত। এখন একটু এগুলোর উত্তর বলো দ্রুত। 5টা কোশ্চেন লিখেছি, 5টার উত্তর বলবা জাস্ট পয়েন্ট করে। 1 2 3 4 5 এভাবে লিখবা, লিখে আনসার বলো। দ্রুত পড়ে ফেলো, দ্রুত, যত দ্রুত বলবা তত দ্রুত ক্লাস শেষ হয়ে যাবে। কোন ড্রেসের কথা জিজ্ঞেস করে? আমি যেটা পরে আছি এটার কথা? আমি যেটা পরে আছি দুইটাই নিউ মার্কেটের ফুটপাত থেকে কেনা। হ্যাঁ, হিজাব তো ফুটপাতে পাওয়া যায়। এই এই যে এটা কামিজটাও কিনা, পরে অবশ্য এই কাপড় কিনে আমি কিছু বানিয়েছিলাম নিজের মতো, কিন্তু এটা রাস্তা থেকেই কিনা। আচ্ছা, ফর আউট ডাউন ফর, ফর আউট ডাউন ফর। আচ্ছা, গিটারের বিটের মতো লাগছে না? ফর
ওকে, আউট, ওকে, ডাউন, ফর। ওকে, লাস্টটা কি হবে? দেখা যাক বাকিরা কি বলে। অ্যাক্ট ফর, ব্রোক আউট, কাম ডাউন, লুক ফর, রানিং আউট। ওকে, শ্রাবণী বলছো আর ফারজানা ইয়াসমিন বলেছো। আচ্ছা, ব্রোক আউট আগেও অনেকজন ছোট করে অল্প করে উত্তর করছে। সবগুলো একসাথে বলো দেখি। ওকে, অ্যাক্ট ফর, লুৎফুন্নাহার মুক্তি বলছো। অ্যাক্ট ফর, ব্রোক আউট, কাম ডাউন, লুক ফর। ইয়েস, এত না লিখলে শুধু ছোট করে লিখলেই হইতো ওয়ার্ড গুলা। ওকে, এটা রোমিং লিখে নাই, রানিং লিখেছে। মেবি দুটো এন ফিউজড হয়ে গেছে। রানিং, দ্য ফুয়েল ইজ রানিং ড্যাশ আউট বলছো। ওকে, সবাই তো ঠিক বলতেছো। কে আছো দেখি একটু। তাকিয়া রহমান দীপা আছো, তাসকিয়া তানজিম, সাজিদ হোসেন সিয়াম, নাফিসা তাবাসসুম, নুসাইবা বিনতে কামাল, হাসান মাহমুদ, মরিয়ম সানজিদা, মোহাম্মদ আরমান আলী, ইলাইরা, মোহাম্মদ জাহাঙ্গীর, সম্ভবত কারো বাবার আইডি, ইসরাত জাহান ইমা, তোহা আহমেদ, মুক্তি, অর্পিতা, ইমতিয়াজ, নূরে জাহান্নাত, ফিমা, তাইবা তাসনিম ফিমা, শ্রাবণীর নাম পড়েছি, ফারজানা ইয়াসমিন আছে, জিএম রিশা আছে, সাদিয়া আহমেদ। ওকে, অনেকেই আছো। তো অনেকেই সবগুলোর উত্তর বলছো ইয়েস। সবাই ঠিক বলতেছো এবং পরীক্ষাতে এই সহজ জিনিসগুলাই আসে, বুঝছো? এখানে কঠিন জিনিস আসে না। তো একটু আমরা দেখি। দ্য লয়ার অ্যাক্ট ড্যাশ ইজ ক্লায়েন্ট। তো আমরা বলেছিলাম কেউ যদি কারোর জন্য কোনো কাজ করে, লয়ার অবশ্যই তার ক্লায়েন্টের জন্য কাজ করবে। দ্য লয়ার অ্যাক্টস, তাহলে কি হবে এখানে? ফর, ফর হিজ ক্লায়েন্ট আছে। একটু কালারটা চেঞ্জ করি, তবে এখানে ফর হবে, ফর হিজ ক্লায়েন্ট। এরপর দেখো, ডেঙ্গু ব্রোক ড্যাশ ইন ঢাকা। তো ডেঙ্গুর ব্রোক কি করছে? কি বলছিলাম? কোনো রোগ যদি একটা জায়গাতে হুট করে ছড়িয়ে পড়ে, সেখানে ব্রেক আউট ব্যবহার করা হয়। সো ডেঙ্গুর ব্রোক আউট ইন ঢাকা। ওকে, এরপর আসো, দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম ড্যাশ। তো যখন কাম ডাউন বলেছিলাম, তখন বলেছিলাম কোনো জিনিস কাম মানে আসা, ডাউন মানে নিচে, কোনো জিনিস নিচে আসা মানে কমে যাওয়া। সো এখানে প্রাইস অফ রাইস কাম ডাউন হবে। আচ্ছা, পর্যন্ত যাইতে পারছি না। হে ইজ লুকিং ড্যাশ এ জব। লুক ফর মানে খোঁজা বলেছিলাম, খুব কমনলি প্রশ্নটা আসে কিন্তু পরীক্ষায়। সো লুকিং এর সাথে এখানে কি হবে? যেহেতু সে চাকরি খুঁজছে, লুক ফর হবে। আর লাস্ট যেটা, দ্য ফুয়েল ইজ রানিং ড্যাশ। তো রান আউট খুবই কমনলি ব্যবহার করা হয় এবং ফুয়েলের ক্ষেত্রে এই প্রশ্ন, এই টাইপের প্রশ্নই পাবা। তো এখানে কোনো কিছু রান আউট মানে শেষ হয়ে যাওয়া। তাহলে ফুয়েল ইজ রানিং আউট মানে ফুয়েলটা প্রায় শেষ হয়ে যাব করতেছে এরকম। তাহলে এখানে কি হবে? আউট হবে। ওকে, এইগুলাই ছিল। আই গেস পারবা তোমরা। প্রশ্ন কিন্তু এরকম ইজি আসে, খুব কঠিন প্রশ্ন আসে না। সো প্যানিক হওয়ার কিছু নাই। আচ্ছা, শোনা যায় না? শোনা তো যাওয়ার কথা। তুমি হেডফোন ছাড়া শোনো, তাইলে শোনা যাবে। তো মোটামুটি এই পর্যন্তই ছিল। আর তেমন কিছু এখানে নাই, বা তেমন পড়ার কিছু নাই। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দিয়েছি এবং প্রশ্ন এই প্যাটার্নেই হবে। বেশি কঠিন প্রশ্ন কখনোই হয় না এই টাইপের জিনিসগুলাতে। কঠিন কোথায় হয়? যেটা তুমি মনে থাকে না, যেটা এটা খুব ইজিলি তুমি যদি একটু এক্সাম্পল গুলো দিয়ে প্র্যাকটিস করো, খুব সহজে মাথায় ঢুকে যাবে। জাস্ট তুমি এখন একটু পড়ো, উইকলিতে একবার পড়ো, মান্থলিতে একবার পড়ো, ৩-৪ বার পড়লেই দেখবা যে তুমি বস হয়ে গেছো। এবং এই যে উইকলি মান্থলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্যান্ডার্ড ব্রেন সাইকেল যতদিন পর রিভাইজ করা উচিত। এই ইন্টারভেল গুলা কিন্তু তার সাথে করেসপন্ড করে। একবার পড়ছো, ১ সপ্তাহ পর আবার রিভাইজ করতে হবে। সাধারণত বলা হয় তার ১৫ দিন পর, বাট সেটা তো এত টাইট শিডিউলের মধ্যে সম্ভব হয় না। ৭ আর ১৫ মিলে ওরকম ২৪-২৫ হয়। আমরা আরেক সপ্তাহ পরে ৩০ দিন পর মান্থলি নেই। সুতরাং এই সাইকেলে যদি তুমি রিভিশন করে উঠতে পারো, তাইলে কিন্তু ভালো হবে। বুঝছো? আচ্ছা, আচ্ছা। ইংলিশের টপিকের একটা লিস্ট আছে। রেড একটা লিস্ট, মানে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন হয়, ওই প্রশ্ন সংখ্যা অনুযায়ী প্রায়োরিটি লিস্ট একটা আছে। তো ওটা দিয়েছিলাম। আমি আবার তোমাদের দিয়ে দিচ্ছি যারা নতুন আসছিলা। আমি গ্রুপে, তোমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে ওটা একটু দেখো। ওটাতে আমি ওই ছবিটা আবার দিয়ে দিচ্ছি। এটা তো লিস্ট করা আছে, গতবার করেছিলাম। ঠিক আছে, তাইলে আর কেউ কিছু বলবা? ওই লিস্টটা আমি আগে দিয়েছিলাম, তোমরা যদিও পাবে না, কারণ ওখানে এত বেশি ফটোস খুঁজে পাবে না।
ওকে। তাইলে আর কেউ কিছু বলবা? না হইলে আমরা শেষ করে দেই। 39 জন আছো। ওকে। দেখা যাক এই 39 জনের সাথেই যেন সেলিব্রেশন এ দেখা হয়। কষ্ট হচ্ছে, ইউ নো। এরকম কষ্ট সবাই করে গিয়েছে। কিন্তু যখন রেজাল্ট দিবে যেদিনে, হয়তো সারা জীবনেই আনন্দ থাকবে না। যেদিন রেজাল্ট দিবে সেদিন অ্যাকচুয়ালি বুঝবা যে পরিশ্রমের মূল্যটা সেদিন কিভাবে তুমি পাবে। বুঝছো? তো এই তো, আর কেউ কিছু বলবা? দেখি YouTube এ কেউ কিছু বলতেছে কিনা? হ্যাঁ, YouTube এ তো অনেক কয়জন আছো। ফারিয়া আক্তার আছে, ক্যান্ডি আছে। ক্যান্ডি হচ্ছে বিড়ালের নাম নাকি? এমডি আজিজুল আছে, মাইশা সিনথিয়া আছে, এমডি রাফিউল আছে। ওকে, ২০ জন আছে স্টিল। সবাই কমেন্ট করে না। সাদিয়া, কৃপা, সাবরিনা, জানিবা, ফারুক শফিক। ফারুক শফিক এখানে থাকে দেখি। নুরুল কবির, উম মিসেস খুশি। ওকে। তো এই তো, তাইলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করে দিব, আর আমি টপিক দিয়ে দিব তোমাদের। ইংলিশ কোশ্চেন সলভ করতে গেলে আনসার দেখার পর রুল মনে পড়ে, কিন্তু তার আগে ঠিক মনে করতে চাই না। এটা প্র্যাকটিস বাড়াইতে হবে। তুমি ওকে ঠিক আছে, একটা প্রশ্ন পড়ছে, রুল মনে পড়তেছে না, তুমি দেখলা, ওকে ঠিক আছে এখন মনে থাকবে। তাইলে তুমি যখন সেকেন্ড টাইম ওই জিনিসটা একবার দেখবা, রিভিশন তো করতে হবে। ১ মাসে তো ৩ বার রিভিশন আমরা করাই দিচ্ছি। তো তুমি যখন ওই জিনিসটা আবার এর পরের বার দেখবে রিভিশনের সময়, তখন ওটা ঠিক হয়ে যাবে না? আশা করি ঠিক হবে। এরপরে যদি তোমার মনে না থাকে, তাহলে বেসিকটা আরো বেশি পলিশ করতে হবে। প্র্যাকটিসের সময় আরো মনোযোগ বাড়াইতে হবে, আরো কনসেনট্রেশন বাড়াইতে হবে। ঠিক আছে? ১ম বার বুঝলা না, ওকে নো প্রবলেম। বাট তুমি যখন সেটা একবার ফাইন্ড আউট করছো যে ওকে এই রুলের আন্ডারে এটা আসছে, তুমি যদি ৭ দিন পর রিভিশন করতে যেয়ে আবার ভুলে যাও, তখন প্রবলেম। তখন একটু চেষ্টা করবা যে বেসিকটা আরেকটু ক্লিয়ার হওয়ার, বা প্র্যাকটিসের সময় মনোযোগ বাড়ানোর। ঠিক আছে? পর্যন্তই ছিল। সবাই তাইলে ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের রেজাল্টের জন্য অনেক, অনেক শুভকামনা। যেটাই রেজাল্ট হোক জানায়েন। যদি কারো মন খারাপ লাগে জানায়েন, মন ভালো লাগলেও জানায়েন। এবং চেষ্টা করিয়েন যে রেজাল্ট যেরকমই হইছে, মন ভালো রেখে ভালো একটা ডিসিশন নিয়ে দেন প্রিপারেশনটা যেভাবে চালাচ্ছিলেন এরকম সুন্দর করে চালিয়ে যাইতে। না হলে ভোগান্তি কিন্তু আপনারই হবে। লস আপনিই করবেন মন খারাপ করে বসে থাকলে। ওকে? তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।